ইটারেশন রিভিউকে অনেকে সংক্ষেপে ডেমনস্ট্রেশন বলে বা রিভিউজ বলে, ডেমনস্ট্রেশন করে ওয়ার্কিং সফটওয়্যার বা ওয়ার্কিং সিস্টেমকে ডেমনস্ট্রেট করে কাস্টমারকে দেখা। আর রেট্রোস্পেক্টিভ নিয়ে আমরা অনেক কথা বলেছি যে কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটা নিয়েও অ্যানালাইসিস করা হয়। হ্যাঁ, কোয়ালিটিভ ডাটার মধ্যে মানে হ্যাপিনেস ম্যাট্রিক্সও ইউজ করা হয়, যে আপনি আসলে পুরো সপ্তাহ বা 2 সপ্তাহ কাজ করছেন, আপনি কিরকম হ্যাপি ছিলেন। এই জন্য একটা টুল ইউজ করে, টুলটার নাম হচ্ছে মুড চার্ট। হুম, টুলটার নাম হচ্ছে মুড চার্ট। এটা দিয়ে একটু সার্চ দিবেন আপনারা, মুড চার্ট। কোথায় সার্চ দিবেন? পিএম বক্স 7 এডিশনে একটু সার্চ দিবেন সফট কপিতে। দিয়ে আমাদের নেক্সট ক্লাসে বলবেন যে হোয়াট ইজ মুড চার্ট। ঠিক আছে? তো তাহলে একটা কাজ থাকলো, কে কে বলবেন এটা? মুড চার্ট নিয়ে নিয়ে কে কথা বলবেন যে হোয়াট ইজ মুড চার্ট, এবং আমাদের একটু এক্সাম্পল দিবেন। ভলান্টিয়ার। আমি বলতে পারি। ঠিক আছে, মুড চার্টের একটা জাপানিজ ওয়ার্ড আছে, সেটাকে বলা হয় নিকো নাইকো। এই মুড চার্টকে জাপানিজ ওয়ার্ডে বলা হয় নিকো নাইকো। নিকো বা নাইকো নিকো এরকম বলা হয় আর কি। এর মানে হচ্ছে স্মাইল, স্মাইল, স্মাইলি। তো ঠিক আছে, তাহলে আমরা দেখবো ওই এটা, এই মুড চার্ট দিয়েও কিন্তু কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করা হয় যে আমাদের হ্যাপিনেস কিরকম ছিল টিমে। টিম যদি মোটিভেটেড না থাকে তাহলে তো আসলে, হ্যাঁ, কাজ কিন্তু এরকম ভাবে আগাবে না। এই জন্য আসলে হ্যাপিনেসটাও চেক করতে হবে। আমরা এখানে কিছু শব্দ লিখে রেখেছি, যেমন আমরা রেট্রোস্পেক্টে অনেক সময় এরকম 3টা কলামে সবগুলোকে আইডেন্টিফাই করি। 3টা কলামে, কিরকম কলাম? কিপ, স্টার্ট, স্টপ। আমরা প্রতিটা কলামে সবাই মিলে পপুলেট করি যে এই যে 2 সপ্তাহ ইটারেশন করলাম, কোন জিনিসটা আমরা ভালো করেছি, যেটা কন্টিনিউ করা দরকার নেক্সট ইটারেশনে। প্রসেস গুলো বা কাজের স্টাইল বা কোয়ালিটি মেজার্স, সেটা আমরা এখানে রাখবো কি। স্টপ মানে কোন একটা কাজ দেখেছি যেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করে না, তাহলে এটা আমরা স্টপের কলমে রাখবো। আহ, এটা আর আমরা নেক্সট করবো না। এটা আমরা এখানে রাখবো স্টপে। আর স্টার্ট মানে নতুন ভাবে আমরা যে 2-3টা আইটেম ঠিক করলাম, যে 3টা আইটেম আমরা নেক্সট ইটারেশনে শুরু করবো, সেটা হচ্ছে স্টার্ট কলামে থাকবে। হ্যাঁ, এইভাবে কিন্তু অনেক সময় আমরা রেট্রোস্পেক্ট সেশনে এই ধরনের চমৎকার চমৎকার টুলস টেকনিক ইউজ করি আর কি। অনেকে আবার খুব সিম্পলি একটা টুল ইউজ করে, ডাব্লিউ। এটা মাত্র 2টা কলাম। একটা ডাব্লিউ মানে হচ্ছে হোয়াট ওয়েন্ট রং, আর একটা ডাব্লিউ মানে হচ্ছে হোয়াট ওয়েন্ট ওয়েল। হোয়াট ওয়েন্ট ওয়েল। এভাবে আমরা ইমপ্রুভমেন্টটাকে আইডেন্টিফাই করি যে কি খারাপ হয়েছে, কি ভালো হয়েছে। ভালোগুলো নিয়ে আমরা নেক্সট ইটারেশনে যাবো, আর খারাপগুলো আমরা বাদ দেবো। অনেকে আবার আরেকটা শব্দ ইউজ করে, 4L। 4L, 4L মানে হচ্ছে 4 কোনা। একটা লার্ন হচ্ছে, একটা এলে হচ্ছে লার্ন, নতুন কি শিখলাম আমরা। হুম। আরেকটা এলে হচ্ছে ল্যাক, আমাদের কি ল্যাক হয়েছে, এই ইটারেশনে আমাদের কি কি ল্যাক হয়েছে, ল্যাক। আরেকটা হচ্ছে আপনার লংড ফর, লংড ফর। লংড ফর মানে অনেকদিন ধরে আমরা চিন্তা করছি, আগের ইটারেশনে চিন্তা করেছি যে এই কাজগুলো করা দরকার, কিন্তু এখনো শুরু করতে পারিনি। হয় না? হ্যাঁ, আমরা প্রতিবারে অনেক কিছুর মানে কি প্রতিজ্ঞা করি কিন্তু শুরু করা যায় না। তো সেটা হচ্ছে লংড ফর। হম। আর আরেকটা এলে কি, আরেকটা এলে কি এখন মাথায় আসতেছে না, আপনি একটু দেখবেন যে 4L দিয়ে সার্চ দিলে পাবেন, 4L রেট্রোস্পেক্টিভ। তাহলে আর একটা এল পাওয়া যাবে। হ্যাঁ, বা এখনই গুগল সার্চ করতে পারেন, রেট্রোস্পেক্টিভ 4L টেকনিক। তাহলে আর একটা এল পাওয়া যাবে, দেখেন তো কি আসে। কেউ পেয়েছে?
like, learned, lacked, লাইক and long for. লাইট না, লাইট কি কি আমরা জি, পছন্দ করি। like, learned, lacked, and long for. হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু অনেকে ডেটা গ্যাদার করে আর কি, সবাই মিলে রেট্রোস্পেক্টিভ সেশনে কে থাকে, আমরা টিম থাকি না, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং ফুল টিম, সবাই মিলে আসলে এটাকে করা হয়। ঠিক আছে, কোলাবোরেটলি। অ্যাজাইলে আমরা সব কাজে করতে চাই। একটা শব্দ খুব পপুলার হচ্ছে ইদানিং, এবং অ্যাজাইলে এই শব্দটা খুব ইউজ হয়, সেটার নাম হচ্ছে কো ক্রিয়েট। কো ক্রিয়েট, একা তৈরি করে না, সবাই মিলে তৈরি করবো। হ্যাঁ, অ্যাজাইলে খুবই ফেভারিট একটা টার্ম, এবং আমার মনে হয় এখন এই টার্মটা অনেক জায়গায় ইউজ হচ্ছে। আমরা বলি যে অ্যাজ এ টিম উই হ্যাভ টু কো ক্রিয়েট আওয়ার ভিশন, উই হ্যাভ টু কো ক্রিয়েট আওয়ার মিশন। এবং এই যে প্রতিটা সেশন কো ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, একা একা করে যে চাপায় দেন ওইটা আসলে খুব একটা কার্যকরী হয় না, স্পেশালি নলেজ টাইপ ওয়ার্কে। এই জন্য কো ক্রিয়েট করতে হবে। তো রেট্রোস্পেক্টিভ কিন্তু একটা কো ক্রিয়েট সেশন, কো ক্রিয়েশন আর কি। হ্যাঁ, আচ্ছা। আমরা কি কি আর্টিফ্যাক্টস ইউজ করি? তিনটা আর্টিফ্যাক্টস ইউজ করি, তাই না? একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, না? প্রোডাক্ট ব্যাকলগ, একটা হচ্ছে ইটারেশন ব্যাকলগ, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, রাইট? একটু খেয়াল করবেন, আমরা যে প্রোডাক্ট ভিশন দিয়ে শুরু করেছি না, যে আমরা প্রোডাক্টটা, আমরা বলেছিলাম যে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে আমরা 10 মিনিটস স্কুলের মতো একটা ইয়া বানাবো, লার্নিং পোর্টাল বানাবো, যেটা হচ্ছে 20 মিনিটস স্কুল, এবং সেটা আমরা নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে নাম্বার 1 হতে চাই। এটা আমাদের ভিশন। এই ভিশনটা প্রোডাক্ট ব্যাকলগের উপরে লেখা থাকে। ঠিক আছে, ভিশনটা কোথায় লেখা থাকে? প্রোডাক্ট ব্যাকলগের উপরে লেখা থাকে। তার মানে এটা যদি আপনার প্রোডাক্ট ব্যাকলগ হয়, তার উপরে আপনি লিখে রাখবেন আপনার ভিশন। সবসময় আপনাকে রিমাইন্ড করবে যে আমরা ওখানে যেতে যাচ্ছি। আর ইটারেশন ব্যাকলগের, ওই যে আমরা টেবিল দেখিয়েছিলাম, ইটারেশন ব্যাকলগ টু ডু ডুইং ডান, তার উপরে থাকে হচ্ছে ইটারেশনের যে আমরা গোলটা সেট করি না শুরুতেই, ইটারেশন প্ল্যানিং এ গোল, সেই গোলটা থাকে হচ্ছে এখানে, এই এই টেবিলের উপরে লেখা থাকে গোলটা। এই ইটারেশনে আমরা 2 সপ্তাহের মধ্যে কি অ্যাচিভ করতে যাচ্ছি। আর ইনক্রিমেন্টেরও কিন্তু একটা আছে, সেটাকে বলে হচ্ছে আমরা ডেফিনেশন অফ ডান। ডেফিনেশন অফ ডান চেকলিস্ট যদি সব ফুলফিল করে, তাহলেই শুধুমাত্র ওটাকে আমরা ইনক্রিমেন্ট বলবো। এই জন্য আপনাদের একটা বই কি পড়তে বলেছি, স্কাম গাইড। স্কাম গাইড, সবাই একটু দেখেন তো আপনাদের স্কাম গাইডটা কোথায় আছে। এডিশনাল রিডিং এ স্কাম গাইড নামে একটা সেকশন আছে। কত পেজে, কেউ কি বের করতে পারবো? আপনারা যে ইয়া পেয়েছেন, কি বলো ওটাকে, এডিশনাল রিডিং নামে একটা পিডিএফ পেয়েছেন না? এই যে এডিশনাল রিডিংস, এই যে এটা জি, সব। পেজ হ্যাঁ, 139। 139, জি। 139 দেখবেন। এই যে দেখেন স্কাম গাইডটা আছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য মাস্ট রিড। এই যে আজকে ক্লাসের পরে এটা অবশ্যই পড়বেন, এটা মাত্র 13 পেজের। হ্যাঁ, আমরা যে প্রসেস গুলো দেখলাম না, এখানে দেখবেন যে সব এখানে আছে কিন্তু। ঠিক আছে, সব এখানে আছে, পড়লে অনেক ভালো লাগবে আপনার। এই মাত্র 13 পেজের একটা ডকুমেন্ট, এখানে আসলে সবগুলোর খুবই ডিটেল ডেসক্রিপশন আছে। এইটাই আসলে স্কামের স্ট্যান্ডার্ড। এটা ফলো করে যারা স্কাম ইউজ করে তাদের এটা স্ট্যান্ডার্ড এটা। তো এটা অবশ্যই মাস্ট রিড, নেক্সট ক্লাসে অবশ্যই পড়বে, নেক্সট ক্লাসের আগে। ওকে, এই শেষ, সব দেখবেন এখানে আছে। তো এখান থেকে আমি যেটা বলতে যাচ্ছি, যে আমরা যেটা বলতেছিলাম একটু আগে, আবার স্লাইডে আসলাম আমি, যে এই প্রোডাক্ট ভিশন যেটা, এটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগের কমিটমেন্ট। ঠিক আছে, কমিটমেন্ট মানে ওইটা, ওই ভিশনটার সাথে আমরা কমিট করেছি যে আমরা এই প্রোডাক্ট ব্যাকলগে যত আইটেম আছে এটা করলেই ওই ভিশনটা আমরা অ্যাচিভ করবো। আর এই যে গোলটা যেটা আমরা ইটারেশনের জন্য করেছি 2 সপ্তাহের জন্য, সেটাকে বলা হয় ইটারেশনের ব্যাকলগের কমিটমেন্ট। আর ডেফিনেশন অফ ডানকে বলা হয় ইনক্রিমেন্টের কমিটমেন্ট। ঠিক আছে, সবাই একটু দেখবেন এই জিনিসটা। এই যে আপনারা এখানে যদি দেখেন, এই যে কমিটমেন্ট হচ্ছে ডেফিনেশন অফ ডান, ইনক্রিমেন্টের কমিটমেন্ট। স্প্রিন্ট গোল হচ্ছে, হ্যাঁ,
স্প্রিন্ট ব্যাকলগের কমিটমেন্ট। আর প্রোডাক্ট গোল হচ্ছে বা প্রোডাক্ট ভিশন হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগের কমিটমেন্ট। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি। এই যে এখানে একটা টেবিল দেখাচ্ছি আমি, টেবিলটা কি সবাই এখন বুঝতে পারবো না টেবিলটা? যে আপনি যদি একটা ক্যালেন্ডারে এটা শো করান যে আপনি যে ইটারেশন করছেন, দেখানো যাবে না? স্প্রিন্ট ওয়ানে আমরা শুরু করেছি, হ্যাঁ, প্ল্যানিং করেছি মানডেতে, হ্যাঁ, তারপর দেখেন যে টুয়েসডেতে ডেইলি স্টার্ট আপ হয়েছে। এটা হচ্ছে ডিউরেশনটা 15 মিনিট। এবার লাস্টে এসে কি হয়েছে আমাদের, লাস্টের ফ্রাইডেতে ফ্রাইডেতে আমরা স্প্রিন্ট রিভিউ করছি এবং রেট্রোস্পেক্টিভ করছি। এরপর আবার পরের মানডেতে এসে কিন্তু আমরা উই আর স্টার্টিং স্প্রিন্ট 2। এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে। এখানে একটা নতুন টার্ম আমি আপনাদের ইন্ট্রোডিউস করবো, সেই টার্মটার নাম হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটির ইয়া মনে আছে ফিজিক্সে, কাকে ভ্যালোসিটি বলে? একক সময় অতিক্রান্ত দূরত্ব। Distance per second. Distance ডিস্টেন্স covered পার, per second. মানে ডিস্টেন্স পার টাইম, তাই না? কোন একটা নির্দিষ্ট সময় কি পরিমাণ ডিস্টেন্স আমরা অতিক্রান্ত করতে পারলাম, ওটা হচ্ছে ভ্যালোসিটি। তাহলে আমাদের টিমের ভ্যালোসিটি, অ্যাজাইল টিম ভ্যালোসিটি শব্দটা ইউজ করে টিমের পারফরমেন্সের জন্য, যে টিম কিরকম পারফর্ম করবে। তাহলে একটা ইটারেশনে আমাদের মনে আছে আমরা আজকে যে শুরুতে এক্সাম্পল দিচ্ছিলাম যে আমরা 4টা আইটেম নিয়ে শুরু করেছি, এবং 4টা আইটেমের, এই যে 4টা আইটেম ধরেন 1 2 3, এবং আমরা এস্টিমেট করে দেখেছি যে এটার সাইজ হচ্ছে 3, এটার সাইজ হচ্ছে 5, এটার সাইজ হচ্ছে 8, আর এটার সাইজ হচ্ছে আবার 5 ধরেন। এবং আমরা 2 সপ্তাহ ইটারেশন শেষে, ধরেন এই 2 সপ্তাহ ইটারেশন শেষে আমরা 4টা ফিনিশ করেছি। তাহলে টোটাল কত স্টোরি পয়েন্ট ফিনিশ হয়েছে আমাদের? 21. 21, তাই না? হুম 5 5 10, 8 3 11। হুম এইটাকে আমরা বলতেছি আমাদের টিমের ভ্যালোসিটি। ঠিক আছে, একটা ইটারেশনে টিম যে পরিমাণ স্টোরি পয়েন্ট কমপ্লিট করতে পারে সেই পরিমাণটাকে বলা হয় ওই টিমের ভ্যালোসিটি। তাহলে ভ্যালোসিটি যত বাড়বে তত কি টিমের পারফরমেন্স বোঝা যাবে যে টিম ভালো পারফর্ম করছে, হ্যাঁ। ঠিক আছে, এবং ভ্যালোসিটি কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি যে একটা ইটারেশন শেষ হওয়ার পরে, ধরেন এটা ইটারেশন 1 শেষ হলো, আপনি এখানে 21 করতে পেরেছেন। নেক্সট ইটারেশনে যখন আমরা শুরু করব প্ল্যানিং, তখন কিন্তু ভ্যালোসিটি ওয়ান অফ দা মেইন ক্রাইটেরিয়া, যে আমি কয়টা আইটেম নেব। এমনি টিমকে কিন্তু ওভারলোড করে দেওয়া যাবে না। এটা কোথা থেকে পাবেন? আপনি দেখবেন যে আগের ভ্যালোসিটি কিরকম ছিল আমার, বাট টিমের এভারেজ ভ্যালোসিটি কত। আমার টিমের এভারেজ ভ্যালু যদি 20 হয়, এভারেজ মানে কি, অলরেডি ধরেন 4টা আমরা ইটারেশন করেছি, সবগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করে দেখলাম 20। তাহলে নতুন যখন আমি ইটারেশন নেব, তখন কিন্তু আমি এমন কয়েকটা কাজই নেব যেগুলো সব মিলে 20-র কাছাকাছি হয়। এমন যাতে না করে যে আমরা বললাম যে 40 করতে হবে, এবার দ্যাট উইল ওভারলোড দ্য টিম, হোল টিম, এবং পরে গিয়ে ফেল করবে। আমরা যখন এই নতুন স্প্রিন্ট প্ল্যানিং করি তখন টিমের ভ্যালোসিটি চেক করি যে আগের ভ্যালোসিটি গুলো কিরকম, তাহলে আমরা নেক্সট কয়টা কাজ নিতে পারবো। ঠিক আছে, এর সাথে আরেকটা জিনিস চেক করা হয় অ্যাজাইল টিমে, সেটা হচ্ছে ক্যাপাসিটি, টিম ক্যাপাসিটি। সেটা আসলে আমাদের এখানে পড়াশোনায় নাই, আমাদের পুরো সিলেবাসের মধ্যে নাই। টিম ক্যাপাসিটি মানে আপনার টিমে ধরেন 10 জন টিম মেম্বার। এখন এরকম হতে পারে না নেক্সট 2 উইকস এর মধ্যে সবাই তো অফিস করবে না। কেউ হয়তো একদিন ছুটিতে থাকবে, কেউ হয়তো হাফ বেলা ছুটিতে থাকবে, আবার কেউ হয়তো 2 দিন ছুটি নিয়েছে। তাহলে আপনি সবার তো ফুল ক্যাপাসিটি পাচ্ছেন না। হুম, তাহলে আপনার 10 জন মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 10 ডেজ, তাহলে আমাদের 800 আওয়ার পাওয়ার কথা, 800 আওয়ার্স। এটা আছে টিমের ফুল ক্যাপাসিটি। কিন্তু আমরা এরকম হিসাব করে দেখলাম যে একজন 2 দিনে ছুটিতে থাকবে, একজন হাফ বেলা, আর একজন আবার একদিন ছুটিতে থাকবে। তার মানে আমরা কিন্তু এই যে 16 ঘন্টা, 8 ঘন্টা, আবার 4 ঘন্টা, টোটাল 28 ঘন্টা কিন্তু উই আর লুজিং। এই 28 ঘন্টা কিন্তু এখান থেকে বিয়ে করতে হবে।
করে যেটা থাকবে সেটি আপনার টিমের ক্যাপাসিটি এই 2 সপ্তাহের জন্য। এই ভ্যালোসিটি এবং এই ক্যাপাসিটি এই দুইটাকে ব্যালেন্স করে একটা নতুন কাজ নিতে হয়। ঠিক আছে, খুব সিম্পল ভাবে বললাম আর কি। ক্যাপাসিটি ক্যালকুলেশনে আরো 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 জটিল কিছু জিনিসও আছে। যেমন আপনার, আমরা ধরি একটা জিনিস ধরা ধরা হয় যে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অফিসে যে 8 ঘন্টা সময় দিই, এই 8 ঘন্টা সময় কি আমরা ফুল একদম মেশিনের মতো কাজ করি, একই পারফরমেন্স? না রোবোটিক তো স্যার, না। কম বেশি থাকে। হ্যাঁ, আপনারা দেখবেন কিছু সময় খুবই আমরা প্রোডাক্টিভ থাকি, আর কোনো কোনো দিন খুব প্রোডাক্টিভ থাকি, আর কোনো কোনো দিন দেখা যায় কোনো আজকে সারাদিন কাজ করে কোনো কাজই হয় না, এরকম কিন্তু দিন যায় আমার। এই জন্য আসলে অ্যাজাইল টিম অনেক সময় এই 8 ঘন্টা না ধরে ধরে হচ্ছে যে মেইন প্রোডাক্টিভ আওয়ার হচ্ছে 5 আওয়ার্স কিংবা ম্যাক্সিমাম 6 আওয়ার্স। ফুললি ইফেক্টিভ দেওয়া হয় না আর কি হ্যাঁ, রেজাল্ট। ফুললি ইফেক্টিভ দেওয়া হয় না, রাইট। এই 5-6 ঘন্টা ধরলে কিন্তু এই যে 8 ঘন্টা যেটা বলছি এটা কিন্তু আরো কমে যাবে। হ্যাঁ, এগুলো হিসাব করে কিন্তু আমরা আসলে ক্যাপাসিটি টিমে বের করি এবং ভ্যালোসিটিটা ব্যালেন্স করে আমরা কিন্তু নতুন কাজ নিই। ঠিক আছে না? তাহলে স্ক্রামটা আপনারা পড়বেন। স্ক্রামের দুইজন যে কো ক্রিয়েটর, এই দুজনে কিন্তু ওই 17 জনের মধ্যে ছিলেন। হ্যাঁ, ওকে। এবং ওনারা এখন দুইটা বড় বড় অর্গানাইজেশন রান করেন। একটা হচ্ছে scrum.org, সব সব স্ক্রামের সমস্ত পপুলার সার্টিফিকেশন এদের, যেটা আপনারা সবাই হয়তো নাম জানেন, CSM, PSPO, হ্যাঁ, এগুলো সার্টিফিকেশন গুলো এদের। আর এটা হচ্ছে জেফ সাদারল্যান্ডের scrum.org। আর কেন শোভারের একটা আছে, সেটা হচ্ছে scruminc.org। তো দুইটা বড় বড় অর্গানাইজেশন রান করেন এবং পুরা মানে ওয়ার্ল্ডেই আসলে এই দুইটা অর্গানাইজেশন অ্যাজাইলের সবচেয়ে বেশি সার্টিফিকেশন ট্রেনিং নিয়ে কাজ করে। আমার মনে হয় 80-90% ওরাই কাজ করে। হ্যাঁ? তো অ্যাজাইলে আমরা আমরা কিন্তু এখন কি করলাম, আমরা একটু আগে যে আলোচনা করেছি ওইটা আসলে অ্যাজাইল কিভাবে কাজ করে আমরা আলোচনা করেছি, এটা কিন্তু বেশিরভাগই স্ক্রাম থেকে নেওয়া ছিল, স্ক্রাম কিভাবে কাজ করে। তো এখানে আমি জাস্ট স্ক্রামের 2-3টে স্লাইড দিয়েছি। এটা নতুন কিছু পড়ার নাই, আপনারা ওই যে বইটা পড়বেন অবশ্যই। বইটা পড়লেন দেখবেন যে সবকিছু এর মধ্যে আছে এবং আরো ডিটেল আছে এবং খুবই চমৎকার ভাবে লেখা আছে, দেখবেন ভালো লাগবে আপনাদের। তো এই ফুল স্ক্রাম গাইডে কিন্তু এই কয়েকটা জিনিস আছে আসলে। 5টা ইভেন্ট, আমরা আসলে 6-7টা ইভেন্ট বলেছি, কিন্তু স্ক্রামের 5টা ইভেন্ট আর 3টা রোল নিয়ে আমরা নিজেরাও আলোচনা করেছি। আর এইদিকে লাস্টে ইনক্রিমেন্ট, এই যেটা আমরা বলেছিলাম না, এই যে প্রোডাক্ট ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ এবং ইনক্রিমেন্ট, এই 3টাও দেখবেন ওখানে আছে। এটার নাম ওখানে একটু অন্যরকম ভাবে আছে, পোটেনশিয়ালি রিলাইজেবল প্রোডাক্ট ইনক্রিমেন্ট বলা হয় আর কি ইনক্রিমেন্টকে। আর যারা স্ক্রামে কাজ করবে তারা আসলে অ্যাজাইলের ভ্যালু প্রিন্সিপাল তো আছেই, তার বাইরেও তারা নিজেরা 5টা ভ্যালু প্র্যাকটিস করে নিজেরা। ঠিক আছে। আর এই যে আমি বারবার ইন্সপেক্টর এবং অ্যাডাপ্ট বলেছি না, I&A, যেটা আসলে অ্যাজাইলের ভ্যালু অফ প্রিন্সিপাল একদম কোর একটা জিনিস, এবং ট্রান্সপারেন্সি ছাড়া সবকিছু ফেল করবে। তো এই 3টা, এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য টিয়া বলা যেতে পারে, টিয়া পাখি। টিয়া, ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন, অ্যাডাপ্ট, এই 3টা হচ্ছে স্ক্রামের পিলার। এই 3টা না থাকলে বাকিগুলো কাজ করবে না। ঠিক আছে, ওকে। স্ক্রাম মাস্টার কে আমরা অনেক সময় ফ্লো মাস্টার বলি, যারা কানবান ইউজ করে, সেটা আমি আগেও বলেছি। এইখানে দেখবেন যে কিভাবে স্ক্রাম কাজ করে ওদের গাইডলাইন অনুযায়ী, স্ক্রাম আইএনসি, হ্যাঁ, সেই ফিগারটা আমি দিয়েছি। স্ক্রাম অর্গের ফিগারটা একটু ডিফারেন্ট, আর আমি যে ফিগারটা দিয়েছি দ্যাট ইজ অলসো ওকে। হ্যাঁ, আমারটা আসলে মোর জেনেরিক, আর এদের নিজস্ব একটু কিছু চিন্তা ভাবনা আছে আর কি। হ্যাঁ, তা আপনার মনে হয় এখন সবাই বুঝতে পারবেন, এটা হচ্ছে প্রতি 24 ঘন্টা পর পর আমরা ডেইলি স্ট্যান্ড আপ করবো। এটা 1 থেকে 4 সপ্তাহের স্প্রিন্ট, সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, স্প্রিন্ট প্ল্যানিং এ কারা কারা পার্টিসিপেট করে, এটা হচ্ছে টিম মেম্বার, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, এরকম আর কি। এটা দেখলে বুঝতে পারবেন। যদি এখানে বলছে যে প্রোডাক্ট ওনার থাকবে না, কিন্তু আসলে এটা সবাই একমত না। বেশিরভাগই বলে যে প্রোডাক্ট ওনারও এখানে অবশ্যই থাকতে হবে। ফলে 2-1টা আসলে চেঞ্জ আছে, ওটা নিয়ে মাথা ইয়ার দরকার নেই, আমি যেটা বলেছি ওইটাই ফলো করলে হবে। আসলে আমরা ছোট্ট একটা এক্সারসাইজ করবো এখানে, সবাই আছি? দেখেন এই যে বাম দিকে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটি গুলো, এই যে 3টা রোল যে আমরা বললাম, ডেভেলপমেন্ট টিম, প্রোডাক্ট ওনার এবং হচ্ছে স্ক্রাম মাস্টার,
তাহলে আমরা যদি এস্টিমেট করা মানে কি, স্টোরি পয়েন্টে প্রতিটা আইটেম এস্টিমেট করা, এই এস্টিমেট করার কাজ কার? ডেভেলপমেন্ট টিমের, প্রোডাক্ট ওনারের, নাকি স্কাম মাস্টারের? ডেভেলপমেন্ট টিম। ডেভেলপমেন্ট টিম। ডেভেলপমেন্ট টিম। ডেভেলপমেন্ট টিম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা কিন্তু। এবং এখান থেকে একটা জিনিস আপনাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে যে এটা অ্যাজাইলের সাথে রিলেশন না। যে কোনো কাজে যে কাজটা করবে তাকে দিয়ে এস্টিমেট করাতে হবে। হুম, তারাই যাতে এস্টিমেট করে, তাহলে সবচেয়ে বেস্ট এস্টিমেট হবে যারা এক্সপার্ট, যারা কাজ করবে। হ্যাঁ, নিজেরা কোনো এস্টিমেট করে চাপাই দেবো না। ব্যাকলগ প্রায়োরিটাইজ করবে কে? প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার। ঠিক আছে। অ্যাজাইল কোচিং, স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টারকে অ্যাজাইল কোচও কিন্তু আমরা বলি। সে আসলে বিভিন্ন প্রসেস গুলো কিভাবে করতে হয় শিখাই দিবে। হ্যাঁ, যেহেতু সে আসলে এইটা বিষয়ে সবচেয়ে বেশি এক্সপার্ট। ইভেন এখানে একটা জিনিস মনে রাখবেন যে প্রোডাক্ট ওনার সেও কিন্তু অ্যাজাইলের বিভিন্ন প্রসেস নিয়ে এক্সপার্ট নাও হতে পারে। ইভেন স্ক্রাম মাস্টারের একটা দায়িত্ব হচ্ছে অ্যাজ প্রোডাক্ট ওনারকেও ট্রেন আপ করা। ঠিক আছে, সে হয়তো ইউজার স্টোরি লিখতে যায় না, কাস্টমারের সাথে কিভাবে করতে হবে জানে না, তারপরে কিভাবে ইটারেশন প্ল্যানিং সেশনে গোল সেট করতে হয় জানে না। এগুলো কিন্তু শেখানোর দায়িত্ব হচ্ছে অ্যাজাইল কোচের বা স্ক্রাম মাস্টারের। ঠিক আছে, কারণ হচ্ছে প্রোডাক্ট ওনার কিন্তু সবসময় যে একদম ইয়ার টিম হবে, মানে অ্যাজাইল বুঝে আসবে এরকম না। অনেক সময় আপনি কোনো একটা ব্যাংকে সফটওয়্যার ডেভেলপ করতে গেছেন, সেই ব্যাংকের হয়তো কোনো একজন অফিসার হচ্ছে প্রোডাক্ট ওনার হতে পারে, কিন্তু সেই আপনার টিমের প্রোডাক্ট ওনার। তো ফলে সে তো কিছুই যায় না, আপনি এত অ্যাজাইলে কাজটা করছেন। হ্যাঁ, এরকম আছে আর কি। আচ্ছা, কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক, এটা কি করবে? কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক, প্রোডাক্ট ওনার। স্ক্রাম মাস্টার। প্রোডাক্ট ওনার। স্ক্রাম মাস্টার। কাজ কে করবে? কাজ কাজ করার দায়িত্ব কার? কাজ করার দায়িত্ব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট টিম। টিম। ডেভেলপমেন্ট টিম। আমরা বলেছি ডেভেলপমেন্ট টিম সেলফ অর্গানাইজিং, সেলফ ম্যানেজ। কোঅর্ডিনেশন। হ্যাঁ, এখানে কিন্তু ডেভেলপমেন্ট টিম তার নিজেরাই কোঅর্ডিনেট করবে। ট্রেডিশনাল প্রজেক্টের মতো প্রজেক্ট ম্যানেজারই সব কোঅর্ডিনেট করবে এরকম কিন্তু না। আচ্ছা, দ্য ডেফিনেশন অফ ডান, এটা কারা প্রোডাক্ট ওনার। ডিসাইড করবে? প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার। মেইন প্রোডাক্ট ওনার দায়িত্ব। হ্যাঁ, ডেফিনেশন অফ ডানটা ঠিক আছে, কিন্তু আসলে একটু মনে রাখতে হবে এখানে সবাই পার্টিসিপেট করবে। যদিও মেইন অ্যাকাউন্টেবিলিটি তার, কিন্তু আসলে সবাই পার্টিসিপেট করবে। প্রসেস অ্যাডহারেন্স, এটা কার দায়িত্ব? স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টার। ঠিক আছে, তাকে আমরা কিন্তু প্রসেস ওনার বলি। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবেন, কাজের ওনার কে? কাজের ওনার প্রোডাক্ট কাজের ওনার। ওনার। ডেভেলপমেন্ট টিম। বিজনেস বা ভ্যালুর ওনার কে? বেনিফিটের ওনার কে? বেনিফিটের প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার মনে রাখবেন, প্রোডাক্ট ওনার হচ্ছে বিজনেসের ভ্যালুর বেনিফিটের ওনার হচ্ছে প্রোডাক্ট ওনার। তার অ্যাকাউন্টেবিলিটি এটাও। ওনার বলতে আমি অ্যাকাউন্টেবল বলতেছি আর কি। হ্যাঁ, আর প্রসেসের প্রসেসের অ্যাকাউন্টেবল হচ্ছে স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ কিংবা টিম লিড বা প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, প্রসেস গুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে স্ক্রাম মাস্টার। টেকনিক্যাল ডিসিশনস, এটা কে নেবে? টেকনিক্যাল ডেভেলপমেন্ট টিম। ডেভেলপমেন্ট টিম। প্রোডাক্ট ওনার। ডেভেলপমেন্ট টিম। এটা কিছুটা ওভারল্যাপও করতে পারে, মানে ডেভেলপমেন্ট টিম থেকে আসতে পারে, স্ক্রাম মাস্টারের কাছ থেকে আসতে পারে। আপনার মনে রাখতে হবে এখানে একদম মেইন দায়িত্ব হচ্ছে ডেভেলপমেন্ট টিমের, কারণ তারাই আসলে ডোমেইন এক্সপার্ট। আচ্ছা। ইন্টারনেট কানেকশন বোধহয় একটু ড্রপ হয়েছে আমার, না? ঠিক আছে মনে হচ্ছে। কয়েক এখন সেকেন্ড কয়েকটা দিয়ে ফেলছিল। আচ্ছা, তাহলে মানে টেকনিক্যাল ডিসিশনস নেওয়ার দায়িত্ব কিন্তু আসলে ডেভেলপমেন্ট টিমের। হ্যাঁ, প্রোডাক্ট ওনার না, স্ক্রাম মাস্টার কিন্তু না অ্যাজাইল পার্সপেক্টিভে, কারণ টেকনিক্যাল তারাই আসলে টেকনিক্যালি এক্সপার্ট। হ্যাঁ, তারাই ডিসিশন নেবে। স্প্রিন্ট প্ল্যানিং, এটা কি কারা কারা করবে স্প্রিন্ট প্ল্যানিং? সবাই। ঠিক আছে, এটা কিন্তু সবাই, আমরা বলতেছি কো ক্রিয়েট, সবাই মিলে করতে হবে। ঠিক আছে,
সে এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখন যে টেবিলে আলোচনা করলাম না, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন ঘুরে ফিরে আসবে, এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর আসবে, কার কি রোল, কার কি অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, এটা যত আপনি ক্লিয়ার হতে পারবেন তত পরীক্ষায় অ্যান্সার দিতে পারবেন। অ্যাজাইল কোনো কঠিন জিনিস নয়, আমরা দেখবেন যে অ্যাজাইল খুবই সহজ। এই আমাদের আজকে অ্যাজাইলের সব পড়াশোনা শেষ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই ব্ল্যাক স্ক্রিনে? কি লেখা আছে? এক্সট্রিম প্রোগ্রামিং। এক্সট্রিম প্রোগ্রামিং। তাহলে শব্দটা শুনেই তো আসলে কঠিন লাগতেছে, যেহেতু প্রোগ্রামিং প্রোগ্রামিং অনেকের কাছে কঠিন, আমার নিজের কাছেও কঠিন। সো এক্সট্রিম প্রোগ্রামিংটা পুরাটাই আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিস। হ্যাঁ, সফটওয়্যার। তো অ্যাজাইলের সাথে রিলেশন কি? কেন ব্যাক কিন্তু 17 জনের মধ্যে একজন পাবে। হ্যাঁ, এবং এক্সট্রিম প্রোগ্রামিং এর কতগুলো প্র্যাকটিস আছে, প্রিন্সিপাল আছে, যেটা আমার মনে হয় এমন কোন সফটওয়্যার ফার্ম নাই ওয়ার্ল্ডে এখন, বা এমন কোন মানে সফটওয়্যার প্রোগ্রামার নাই যে আসলে এটা ফলো করে না। ঠিক আছে, কেন ব্যাক কিন্তু এটা ডেভেলপ করেছিলেন, 13 প্র্যাকটিস আছে ওনার, সফটওয়্যারের জন্য তৈরি করেছেন। তো এটা আমরা কেন আলোচনা করতেছি? কারণ যখন আসলে এই যে অ্যাজাইল এর ভ্যালুজ অফ প্রিন্সিপাল আসে, তখন আমরা কিন্তু দেখবেন যে আমরা ব্ল্যাঙ্কেট টার্ম বলেছিলাম, অ্যাজাইল ইজ এ ব্ল্যাঙ্কেট টার্ম। একটা ছবি দেখছিলাম না, অ্যাজাইল লিন থেকে, কানমান থেকে অনেক কিছু নিয়েছে। এক্সপি কিন্তু আগেই ছিল, অ্যাজাইল এর আগে ছিল, 2001 এর আগেও ছিল, 89 বা 90 তে এক্সট্রিম প্রোগ্রামিং আসছে। ঠিক আছে, তো ওখান থেকে কিন্তু কিছু জিনিস অ্যাজাইল নিয়েছে। যেমন যদি একটু খেয়াল করে দেখেন, এই যে হোল টিম সবাই মিলে কাজ করতে হবে। তারপরে ধরেন এই যে পেয়ার প্রোগ্রামিং, আমরা বলেছিলাম না পেয়ারিং করা, দুজন মিলে, ড্রাইভার এবং নেভিগেটর, মনে আছে ছবি দেখিয়েছিলাম? সেটা কিন্তু এই যে স্ট্রিম প্রোগ্রামিং থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস আমরা অ্যাজাইলে খুব ইউজ করি, এখন সব জায়গায় ইউজ করি, শব্দটা হচ্ছে মেটাফোর। মেটাফোর বই না আমরা, রূপক করতে আর কি, উপমা দিয়ে। এই মেটাফোরটা কিন্তু এসপির একটা আইডিয়া। এটা কিসের কি জন্য? আপনি যখন আসলে, আমরা যখন সফটওয়্যারে কাজ করি, তখন যদি আপনি আপনি কাস্টমারের সাথে মিটিং করতেছেন, হ্যাঁ, যেখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ডিপার্টমেন্টের কাস্টমার আছে, আর আপনি আইটির লোকও আছেন। এখন আপনারা সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে তো কাস্টমারের সাথে কথা বলতে হবে। এখন কথাগুলো যদি আমরা সফটওয়্যার অ্যাঙ্গেলে বলি, সফটওয়্যারের টার্মিনোলজি গুলো ইউজ করি, জার্গন গুলো ইউজ করি, তাহলে কি সবাই বুঝবে? বুঝবে না কিন্তু। এই জন্য বলা হয়েছে যখন আপনি এরকম ক্রস ফাংশনাল টিমের মিটিং করেন, তখন যাতে মিটিংটা আপনি এই জটিল কথাগুলো যাতে মেটাফোর দিয়ে আপনি বলেন। হ্যাঁ, টেকনিক্যাল টার্ম দিয়ে বললে কেউ বুঝবে না আসলে। ঠিক আছে, আপনি মেশিন লার্নিং বললেন যে আমরা এখানে মেশিন লার্নিং এ কাজ করবো, এবং মেশিন লার্নিং এর এরকম নিউরাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এবং নিউরাল ল্যাঙ্গুয়েজে এই আছে। তো সবাই কিন্তু কঠিন লাগবে। হ্যাঁ, তো আপনার এমন ভাবে বলতে হবে যাতে সবার জন্য বোধগম্য হয়, তাহলে সবাই কন্ট্রিবিউট করতে পারবে। তো সেই জন্য মেটাফোর একটা প্র্যাকটিস আর কি। মানে যেগুলো আমাদের লাগবে সেগুলো আমি আলোচনা করতেছি, অন্যগুলো আলোচনা করতেছি না। স্মল রিলিজ, এটা কি অ্যাজাইলে ছিল? স্মল রিলিজ ছিল। হ্যাঁ, ওই যে ইনক্রিমেন্ট, স্মল হলে আমরা ইনক্রিমেন্ট দিতে পারি। ঠিক আছে, তারপরে কালেকটিভ ওনারশিপ থাকতে হবে, তাই না, যেটাকে আমরা কো ক্রিয়েট বলতেছি, বা সবাই মিলে করবো, সেলফ সাইন আপ, সেলফ ম্যানেজ, সেলফ কন্ট্রোল। হ্যাঁ, এগুলো। ওকে, একটা শব্দ আপনাদের, এই শব্দটা কেউ অর্থ জানে? রিফ্যাক্টরিং। না। কেউ সফটওয়্যার প্রোগ্রামার কেউ আছে নাকি আমাদের এখানে? নাই বোধহয়, না? প্রোগ্রামার বোধহয় কেউ নেই। আচ্ছা, রিফ্যাক্টরিং কিন্তু আমরা নিজেরা, এটা যদিও সফটওয়্যার ইন্ডাস্ট্রি একটা টার্ম, কিন্তু আমরা রিফ্যাক্টরিং আসলে সব জায়গায় ইউজ করি। কিরকম? আপনারা ধরেন কোন একটা রিপোর্ট লিখতেছেন, কিন্তু রিপোর্টটা লিখতে আপনি জানেন 30 ডেজ সময় লাগবে, একদম যদি আপনি ফুল প্রুফ একটা রিপোর্ট লিখতে চান। কিন্তু আপনার ম্যানেজমেন্টের প্রেশার আছে যে আপনাকে মানে কিছুটা হলেও আপনাকে 7 দিনের মধ্যে একটা জিস্ট লিখে দিতে হবে। তাহলে কি করি আমরা? তখন আমরা জানি যে কিছু কিছু আমার গ্যাপ আছে ইনফরমেশন বা কিছু লেখার, যেটা আরো ইমপ্রুভ করা যায়, কিন্তু যেহেতু 7 দিনের মধ্যে আমাকে দিতে হবে, আই এম ডেলিভারিং দিস উইদিন 7 ডেজ। এরপর ম্যানেজমেন্ট দেখলো, দেখে তার হয়তো কিছু ফিডব্যাক দিল, এরপর আপনার হাতে সময় আছে 21 days, 3 weeks। তো কি করলেন আপনি? ওই যে প্রথম যে ড্রাফটটা তৈরি করছিলেন, সেই ড্রাফটের উপর কিন্তু আপনি রিফ্যাক্টর করেন। রিফ্যাক্টর মানে কি? ওইটাকে আরো ইমপ্রুভ করেন, আরো বেটার করার জন্য।
সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনি যে কোড লিখতেছেন এটাকে ইমপ্রুভ করার যে টার্মটা এটাকে বলে রিফ্যাক্টরিং করা। ডেফিনেশন হচ্ছে আপনার আউটপুটটা অথবা বিহেভিয়ারটা সেম থাকবে কিন্তু ভিতরে আপনি আরো বেটার করবেন, এটাকে বলা হয় রিফ্যাক্টরিং করা। আমরা কিন্তু নর্মালি রিফ্যাক্টরিং শব্দটা ইউজ করি। সাস্টেনেবল পেস মনে আছে না? সাস্টেনেবল পেস অ্যাজেলে আছে না? আচ্ছা স্যার, রাইট, ছিল স্যার। হ্যাঁ। তো অ্যাজেলে কিন্তু আমরা সাস্টেনেবল পেসে ডেভেলপ করতে হবে। তো দেখেন এগুলো কিন্তু আসছে, এখান থেকে অ্যাজেলে কিন্তু অনেক জিনিস পিক করেছে। আর এখানে প্ল্যানিং গেমস একটা দেখতে পাচ্ছি, প্ল্যানিং গেমস। এই প্ল্যানিং গেমস শব্দটাকে অনেকে প্ল্যানিং ওয়ার্কশপ বললে অনেকে বেটার হয় আর কি, প্ল্যানিং ওয়ার্কশপস। এই যে আমরা একটু আগে বললাম না যে আমরা ফিবোনাচি সিকোয়েন্স ইউজ করে এস্টিমেট করি, এই এস্টিমেট করার কিন্তু একটা চমৎকার টেকনিক আছে, সেই টেকনিকটাকে বলা হয় প্ল্যানিং পোকার গেম। প্ল্যানিং পোকার গেম, এই যে এইটাকে বলা হয় প্ল্যানিং গেমস। এই আইডিয়াটা কিন্তু এক্সপি থেকে আসছে, এবং যারা একদম অ্যাজাইল ইউজ করে, হ্যাঁ, এমন কোন টিম নাই যারা যারা আসলে প্ল্যানিং পোকার গেম খেলে না। এই প্ল্যানিং পোকার গেম দিয়েই ওই যে আইটেম গুলো আমরা দেখলাম সেগুলো সাইজিং করা হয়, এস্টিমেট করা হয়। তো আমরা আমাদের ক্লাসে কিন্তু প্ল্যানিং পোকার গেম খেলবো একদিন, ঠিক আছে, ভার্চুয়ালি খেলবো আমরা। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু এক্সট্রিম প্রোগ্রাম থেকে নিয়েছে কিন্তু, হ্যাঁ। আর আরেকটা দেখেন, আরেকটা শব্দ আপনাদের একটু বলবো, আমি কেন এই শব্দগুলো বলছি, এই শব্দগুলো কিন্তু আপনার পরীক্ষায় পাবেন আর কি, হ্যাঁ, পরীক্ষায় দেখা যাবে দুই একটা প্রশ্নের মধ্যে থাকবে, বলে আপনার কাছে যদিও একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি একদম ওয়াতে মেটাফোর দিয়ে আর কি। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, এটা বলতে কি বুঝতেছি আমরা? টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এটা একদম একটা মেসিভ একটা কনসেপ্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। এর আগে কখনোই সফটওয়্যার এইভাবে ডেভেলপ হতো না, কেন ব্যাক এই তত্ত্ব দেওয়ার আগ পর্যন্ত। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ট্রায়াল এন্ড আপনাদের, এরর বলতে যেটা বোঝায়, হ্যাঁ, ট্রায়াল এন্ড এরর, একবার ট্রায়াল করে দেখলাম যে কোনো প্রবলেম হচ্ছে, এররটা ধরে ওটাকে মডিফাই। আবার কারেক্ট করা। এটা ঠিক আছে, এটা ভিতরের ইয়ে আর কি। টেস্ট ড্রিভেন শব্দটাই বুঝতে পারছি যে আমরা আসলে আগে টেস্ট করতে হবে, তারপরে ডেভেলপমেন্ট করতে হবে। ডাক্তাররা কি করে? ডাক্তারদের উপর আমরা বিরক্ত হয়ে যায় আজকাল, যে গেলেই টেস্ট দেয়, তাই না? গেলেই টেস্ট দেয় নাকি? তো দিস ইজ এক্সাম্পল অফ টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। ডাক্তাররাও আসলে রোগীকে চিকিৎসা করতে চায় টেস্ট ড্রিভেন, টেস্ট দেখে আসলে রুট কজটা কি তারপরে আসলে করতে চায়। তো আগে সফটওয়্যার ইন্ডাস্ট্রির এই কেন ব্যাকের আগে ইয়া ছিল যে আগে আমরা সফটওয়্যার কোড লিখবো, কোড লেখার পরে আমরা একটা টিমকে পাঠাতাম যাদেরকে বলে কিউএ টিম, তারা এটাকে টেস্ট করে দেখতো। তার মানে আগে কোড লিখলাম, তারপরে আর একটা টিম আবার টেস্ট করতেছে, এবং এখানে যে এরর ধরা পড়তেছে এটা আবার আমার কাছে আসতেছে, অনেক টাইম কনজিউমিং ইয়া হচ্ছে। তো কেন ব্যাক বলছে না, আগে আসলে আমরা আগে টেস্ট লিখবো, আগে আমরা টেস্ট করবো, তারপরে আমরা কোড লিখবো, এবং তখন অটোমেটিকলি সেই টেস্ট থেকে আমি এরর পাবো এবং এখানে আমি ঠিক করবো। এরকম একটা চমৎকার মডেল উনি আসলে দিয়েছেন, হ্যাঁ, এটা এখন সবাই ইউজ করে, এটাকে বলা হয় টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। ডাক্তাররা কিন্তু এটা অনেক আগে থেকে ইউজ করে আসতেছে, যে আগে টেস্ট করবো তারপরে আসলে আমি রোগীকে কি চিকিৎসা দেবো সেটা আমি ডেভেলপ করবো, ট্রিটমেন্ট প্ল্যানটা ডেভেলপ করবো আফটার দ্য টেস্টিং। তো এইটা কিন্তু সফটওয়্যার ফার্ম ইউজ করা শুরু করছে কেন ব্যাকের এই তত্ত্বের পরে। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে টেস্ট ড্রিভেন যেটা বললেন, স্যার টেস্ট করার জন্য তো আমার আগে এক্সিস্টিং কিছু থাকতে হবে, তাছাড়া আমি হুম, টেস্টটা কিসের উপরে করবো? হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। এটা আসলে এটা সফটওয়্যারে করা যায় আর কি। সফটওয়্যারে আপনি আগে থেকেই ওই আপনি টেস্ট কোড লিখতে পারেন, কোড লেখার আগে ইউ ক্যান রাইট টেস্ট কোড। আচ্ছা, তার মানে হচ্ছে এখনো আমার আপনি আমার কিছু লেখেন প্রিভিয়াস নাই, টেস্ট কোড থাকবে। হ্যাঁ, আগেই কোড লিখতে পারবেন আপনি, হ্যাঁ, লেখা যায়, টেকনিক আছে আর কি। বা এখন অনেক টুলই আছে যেটা অটোমেটিকলি আপনি লিখে দিবে এই টেস্ট কোডটা, তারপর আপনি ওর ভিতরে ভিতরে কোড লিখবেন, লিখলে অটোমেটিকলি সে প্রোডাক্ট চেক করবে। ডেভেলপমেন্ট সাথে রিলেট করতে গেলে আমরা বলতে পারি স্যার, প্রোটোটাইপ করে দেখলাম হবে হুম, কিনা, তারপরে মেইন প্রোডাক্ট হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা, হ্যাঁ। অ্যানালাইজ করে দেখলাম হলো কিনা, তারপরে অ্যানালাইসিস ডিফাইন করে আমরা ডেভেলপ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখেন এখানে আরেকটা টার্ম আমি বলবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন।
এই শব্দটা একটু বোঝা দরকার আমাদের। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এটা কি বুঝতেছি আমরা? মানে আপনারা দেখেন প্রতিটা ইটারেশনের পরে আমরা ইনক্রিমেন্ট পাচ্ছি না? তাহলে একটা ইনক্রিমেন্ট পেলাম, ইনক্রিমেন্ট 1, আবার আরেকটা ইনক্রিমেন্ট পেলাম, ইনক্রিমেন্ট 2। তাহলে এইটা এটার সাথে ইন্টিগ্রেট করে যে ফাইনাল প্রোডাক্ট তো তৈরি হবে না। কারণ প্রতিটা ইনক্রিমেন্ট কি হতে হবে, যাতে আগেরটার সাথে অ্যাড হয়ে ফুল ফাংশনাল হয়, না তো প্রবলেম হবে। তো এইটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো আমরা অ্যাজাইলে কিন্তু এই কনসেপ্টগুলো ইউজ করি। আমরা যে প্রতি ইটারেশনের পর ইনক্রিমেন্ট তৈরি করছি, এখন এটার সাথে আরেকটার সাথে পরেরটার সাথে যদি না মিলে কাজ করে, তাহলে তো আসলে ফেল করলো। আগেরটার সাথে অবশ্যই ঠিক মতো কাজ করতে হবে। এটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট করতে হবে যে ইনক্রিমেন্ট গুলো আপনি বানাবেন। এখানে আরো কিছু জটিল শব্দ আছে, আমার মনে হয় এগুলো আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ, পরে যদি সুযোগ হয়, খুব একটা দরকার নাই মনে হয়। হ্যাঁ, ইউনিট টেস্ট, স্মোক টেস্ট, হ্যাঁ, সিআই এবং সিডি শব্দটা অনেক জায়গায় দেখবেন এইভাবে লেখে, সিআই সিডি। কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেশন তো আমরা বুঝতে পারলাম যে আগেরটার সাথে পরেরটা মিলবে, ইন্টিগ্রেট হবে। আর সিডি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি ডিপ্লয়মেন্ট। আপনি যে আমরা বললাম না যে একটা ইনক্রিমেন্ট তৈরি করে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি, তার মানে কি কন্টিনিউয়াসলি আমি ডিপ্লয় করতেছি কাস্টমার এন্ডে, কাস্টমারকে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা সফটওয়্যারে বলি কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। ঠিক আছে? এই যে আমরা ফেসবুক বা গুগল ইউজ করতেছি, বা যে এখন আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি, বার্ড ইউজ করতেছি, সবাই খেয়াল করছেন বার্ডে বা চ্যাট জিপিটিতে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু ইমপ্রুভ হচ্ছে, নতুন নতুন ফিচার আসছে। হ্যাঁ, দেখবেন যে সার্চ করতে গেলে পাবেন যখন কোনো ইয়া করবেন। তার মানে কন্টিনিউয়াসলি কিন্তু তারা ডেপ্লয় করতেছে, আমরা কিন্তু টেরও পাচ্ছি না। নতুন নতুন ফিচার ডেভেলপ করে কন্টিনিউয়াস ইন্টিগ্রেট করে তারা কিন্তু কাস্টমারের এন্ডে ডেপ্লয় করে ফেলতেছে। এবং এটা এমন ভাবে করা হয় যাতে কেউ কাস্টমার মানে বুঝতেই না পারে যে একটা বড় চেঞ্জ আসছে। সবার কি অবস্থা? সবাই মনে হচ্ছে একটু হতাশ এই সফটওয়্যারের কথা শুনে। আমাদের শেষ এখানে, ওই সফটওয়্যার আলোচনা এখানে শেষ। হ্যাঁ, কিন্তু টার্ম গুলো খুবই জেনেরিক ভাবে আলোচনা করলাম আর কি। হম। এজাইলটা তো বোঝা যাচ্ছে যে পুরোটাই মানে সফটওয়্যার বেসডই। হ্যাঁ, সফটওয়্যার থেকে শুরু এই জন্য। কিন্তু আমরা একটু আগে যে স্লাইডটা দেখলাম ওইটা আসলে অত কিছু না, জাস্ট টার্ম গুলো কিন্তু আমরা জেনারেল সেন্সে, যে আমি একটু বোঝানোর চেষ্টা করি জেনারেল সেন্সে, ওই জেনারেল সেন্সটা থাকলেই হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস ইন্টিগ্রেট বলতে কি বোঝায়, ডেপ্লয়মেন্ট মানে কাস্টমার এন্ডে ডেপ্লয় করা। ঠিক আছে? টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট মানে আগে টেস্ট করব তারপরে ডেভেলপমেন্ট করব, এটা আর কি। আচ্ছা, এখানে আপনারা দেখবেন যে দুইটা টেবিল আছে, যে পেজে, এই পেজে পেজ নম্বর 58 থেকে 59। অ্যাজাইল যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, চ্যাপ্টার 5-এ দেখবেন আছে এই টেবিলটা, তখন আসলে যে প্রবলেম গুলো আপনি ফেস করবেন সেটাকে আমরা সব, কর্পোরেটে একটা খুব চমৎকার ওয়ার্ড আছে, পেইন পয়েন্ট, তাই না? কাস্টমারের পেইন পয়েন্ট কোনটা সেটা আসলে সবার আগে সলভ করতে হবে। ওই যে আমরা একটা ছবি দিয়েছিলাম না, ট্রান্সপোর্টেশনটা আসলে কাস্টমারের মেইন পেইন পয়েন্ট, মনে আছে? ইটারেশন এবং ইনক্রিমেন্টের যে একটা পার্থক্য ছবি দিয়েছিলাম, গাড়ি। সো আমরা যদি কাস্টমারের মেইন পেইন পয়েন্টটা ধরতে পারি, তাহলে আসলে কাস্টমারকে রিচ করা সহজ হয়। অ্যাজাইল ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা যে সমস্ত পেইন পয়েন্ট পাবো, সেগুলো কিছু সলিউশন প্রপোজ করছে আপনার এই চ্যাপ্টার নম্বর 5-এ। ঠিক আছে? যেমন এখানে বলা বলা হয়েছে যে রিকোয়ারমেন্ট কাস্টমার থেকে গ্যাদার করছেন, সেটা আনক্লিয়ার হয়েছে, তাহলে ক্লিয়ার করা যায় কিভাবে, এখানে একটা সাজেশন দিয়েছে। ঠিক আছে? আনক্লিয়ার পারপাস আর মিশন ফর দ্য টিম, তাহলে এটা আমরা মানে আমাদের অবজেক্টিভটা আমরা ঠিক করে সেট করি নাই। যদি অবজেক্টিভ সেট না হয় তাহলে কি হবে? সহজে কাজ করা যাবে যদি অবজেক্টিভ সেট না করি আমরা? আপনারা কুয়াশার মধ্যে গাড়ি চালাইছেন, ফগের মধ্যে যদি আমি গাড়ি ড্রাইভ করি, তাহলে কি খুব দ্রুত চালানো যাবে নাকি খুবই স্লো মুভ করতে হবে? বুঝলাম। স্লো না, আমাদের মুভ কিন্তু স্লো হয়ে যাবে। কারণ কি, আমার সামনে কি ভিশনটা কি দেখতেই পাচ্ছি না। তো আমার টিমের যদি ভিশনটা ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের টিমের মুভমেন্টটা এরকম স্লো হয়ে যাবে।
হুম, ওকে। সেই জন্য বলছে যে অ্যাজাইল চার্টারিং ফর পারপাস ভিশন মিশন মিশন টেস্ট, মানে অবশ্যই আপনাকে ভিশন আগে থেকে সেট করতে হবে, প্রোডাক্ট ভিশন, হ্যাঁ, তারপরে মিশন, কেন আমরা কাজ করতে যাচ্ছি, রোড ম্যাপ, এগুলো আগে থেকে সেট করতে হবে। তো যাই হোক, এই টেবিলটা আসলে আমি এইভাবে তো পড়ানো যাবে না, আপনার এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট পড়া, হ্যাঁ, অবশ্যই পড়বেন এই টেবিলটা। কখন পড়বেন? এই যে আপনার যখন অ্যাজাইলের চ্যাপ্টার 3, 4 এবং 5 পড়া হয়ে যাবে, তারপর এই টেবিলটা পড়বেন, হ্যাঁ, তখন দেখবেন যে আসলে বুঝতে পারছি আমরা, হ্যাঁ। তো এই টেবিলটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই টেবিল থেকে কিন্তু 2-3টা প্রশ্ন আসবে। এই টেবিলটা এখানে একটা অংশ দেখিয়েছি, টেবিলটা কিন্তু এই 2 পেজ ব্যাপী আছে, কিন্তু বড় টেবিল। তো অবশ্যই টেবিলটা পড়বেন, পেইন পয়েন্ট কি এবং কিভাবে পিএমআই সার্চ করছে ওটাকে সলভ করার জন্য। আমি এখানে একটা উইকি লিংক দিয়েছি, এই যে কানবান, তারপরে বিডিটি, যে আমি যেগুলো শব্দগুলো বললাম একটু টেকনিক্যাল শব্দ, এগুলো আসলে আপনি ডিটেল এখান থেকে পাবেন যদি কারো পড়ার আগ্রহ থাকে, ঠিক আছে। পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যেমন আমরা ডেভঅপস শুনেছি না, তারপরে আমরা দেখেন যে স্ক্রাম নিয়ে অলরেডি কথা বললাম, এক্সট্রিম প্রোগ্রামিং নিয়ে কথা বললাম, কানবান নিয়ে অলরেডি কথা বলেছি, হ্যাঁ, দেখবেন যে এই জিনিসগুলো এখানে আছে। জাস্ট আমি একটা লিংক দিলাম, এই লিঙ্কটাতে গেলে আপনারা এটা পাবেন। তো জাস্ট রেফারেন্সের জন্য। এই যে আজকে রায়হান ফোন মানে বলেছিল যে ইউজার স্টোরি ফরম্যাটটা কি হয়, এই যে আসলে ইউজার স্টোরি ফরম্যাট এটা, হ্যাঁ। ধর কোন একটা দোকানের স্টোর ওনার, আমি অ্যাজ এ স্টোর ওনার আই হ্যাভ টু অ্যাড আইটেমস ব্যাক টু ইনভেন্টরি when they are returned from customer, হ্যাঁ, so that I can track my inventory. তো এখানে খেয়াল করে দেখবেন, এই যে আমরা এইভাবে যে কাস্টমার রিকোয়ারমেন্টটা গ্যাদার করি, এখানে কিন্তু খুবই 3টা জিনিস খুবই মারাত্মক। এই শুধু ইউজার স্টোরে কিভাবে লিখতে হবে তারও বোধহয় 400-500 পৃষ্ঠার বই আছে, হ্যাঁ, মোটা বই আছে, কিভাবে ইউজার স্টোরি লিখতে হয়, কারণ ইউজার স্টোরি দিয়ে সমস্ত রিকোয়ারমেন্ট অ্যাজ এ টিম গ্যাদার করে। এখানে দেখেন অ্যাজ এ স্টোর ওনার মানে কি, হু, তাই না, কার জন্য করতেছি আমরা, হু। পরেরটা কি, হোয়াট, এটা দিয়ে আমি কি করব, এবং পরেরটা কি, ওয়াই, কি বেনিফিট পাবো এটা করে, ভ্যালু বা বেনিফিট কি অ্যাচিভ করবো আমি কাজটা করে, কে মানে প্রতিটা কাস্টমার, একটা কাস্টমার কি চায় এবং ওটা পাইলে সে কি বেনিফিট বা ভ্যালু পাবে। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু কাস্টমারকে ইনভলভ করছি, তার চাহিদাকে বা ডিমান্ডকে আমরা ফাইন্ড আউট করছি, এবং এটা করলে তার কি বিজনেস ভ্যালু বা বেনিফিট পাবে সেটাও কিন্তু কানেক্ট করছি এই একটা মাত্র সেন্টেন্স দিয়ে। সো দিস ইজ দ্য বিউটি অফ ইউজার স্টোরি। কাস্টমার সেন্ট্রিসিটি, কাস্টমার ভ্যালুর জন্য আমরা কাজ করতেছি, এই সবকিছু কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে চলে আসছে, ঠিক আছে। বাকিটা আমাদের দরকার নেই, এটা একটু GWT বলে, দরকার নেই। রিলেট করা দেখো, আজকে রিলেট করতে পারলাম যা ডিজাইন, মেশিন ডিজাইন করি আমরা বলি হিউম্যান সেন্টার ডিজাইন মেথডোলজি, হ্যাঁ, যার জন্য ডিজাইন তাকে ইনভলভ করে। তাকে ইনভলভ হবে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আর দুই একটা জিনিস আমরা অ্যাজাইল থেকে একটু পড়বো, যে অ্যাজাইলে আসলে কিভাবে আমরা প্রজেক্টে যে আমরা অ্যাজাইলে কাজ করতেছি এটা আমরা কিভাবে মেজার করি। এখানে আমরা বলেছিলাম, এখানে দেখবেন দুই একটা শব্দ আমি অলরেডি আপনাদের বলেছি। একটা হচ্ছে, মনে আছে আমি বলেছিলাম যে ওয়াটারমেলন, ওয়াটারমেলন মনে আছে, ওয়াটারমেলন রিপোর্টিং। এটা কি আলোচনা হয়েছে? যে আমাদের ওয়াটারমেলন রিপোর্টিং, এটা কারো মনে আছে? বলেছিলাম ওয়াটারমেলন রিপোর্টিং। না, মনে পড়ছে না। ওয়াটারমেলন মানে কি সেটা তো মনে আছে সবার। সেটা মনে আছে। তো দেখেন আমরা তরমুজে কি হয়, বাইরে গ্রিন হয় আর ভিতরে কি হয়, রেড। হ্যাঁ, ভিতরে রেড নাকি তরমুজে। আমরা অনেক সময় রিপোর্টিং করার সময়, প্রজেক্টে রিপোর্ট করার সময় আমরা ম্যানেজমেন্টকে দেখাই যে বাইরে খুব ভালো গ্রিন, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওকে, আসলে ভিতরে লাল অবস্থা, রেড সিগন্যাল হয়েছে, হয় না এরকম?
ম্যানেজমেন্টকে আমরা চমৎকার চমৎকার রিপোর্ট দিই, কিন্তু আসলে ভিতরে কি অনেক প্রবলেম। এই রিপোর্ট দেওয়া নিষেধ। এই ওয়াটারমেলন রিপোর্টিং এ দেখবেন যে এই সেকশনে আছে। এটা কোন সেকশন? 5.4, অ্যাজাইলের প্রজেক্টের কিভাবে প্রোগ্রেসটা মেজার করা হয়। আর একটা শব্দ আছে, ভ্যানিটি ম্যাট্রিক্স। একটু বলতে গিয়ে আমি বলি যে মানে আমাদের মেয়েদের যে ভ্যানিটি ব্যাগ ইউজ করি না আমরা, ভ্যানিটি ব্যাগ করি না? ভ্যানিটি ব্যাগ খুব কালারফুল এবং ইয়া থাকে না, ফ্যান্সি থাকে না? জি রেজা ভাই। হ্যাঁ, কিন্তু দেখবেন আসলে এখন মেয়েরা অনেক, সবাই আমরা এখন কি বলবো সাবধান হয়ে গেছি, কেয়ারফুল হয়ে গেছি। দেখবেন যে কেউ আসলে ভ্যানিটি ব্যাগে খুব জরুরি বা ইম্পর্টেন্ট কিছু রাখে না, কারণ ভ্যানিটি ব্যাগ চিন্তা করা খুব সহজ, তাই না? টেনে নিয়ে দূর দ্বীপ পালা গেল। সো ভ্যানিটি ম্যাট্রিক্স মানে বাইরে ফ্যান্সি, ভিতরে কিছুই নাই, এরকম যাতে না হয়। ভ্যানিটি ম্যাট্রিক্স বলা হয় এটাকে। এটাও দেখবেন এই সেকশনে আছে, ভ্যানিটি ম্যাট্রিক্স। তার মানে আমরা একটা কথা বলি যে আসলে মেজার হোয়াট ম্যাটার্স। এটা একটু এই সেন্টেন্সে সবাই একটু লিখে রাখেন, মেজার হোয়াট ম্যাটার্স। সবাই লিখেছি? এর মানে কি, ব্যাখ্যা কি এটার? মানে এটা দরকার ওটা মেজার করে, কোয়ালিটি দরকার দিয়ে নেই মেজার ওগুলো করতে হিসাব হবে, করে। কোয়ান্টিটি দিয়ে না। মানে যেগুলো আসলে দরকার, ইম্পর্টেন্ট, যেটা দিয়ে বোঝা যাবে জিনিসটা প্রোগ্রেস হয়েছে কি হয় নাই। হ্যাঁ, যেটা বেসলাইনের ইম্পর্টেন্ট। রেসপেক্টে মেজারমেন্টটা থাকতে হবে, যে হ্যাঁ, বেসলাইন রেসপেক্টে আমরা আসলে কোথায় আছি। হুম, তার মানে যেটা মেজার করা দরকার, যেটা আমাদের জন্য ম্যাটার করে, সেটাই মেজার করা দরকার। এমনি ফ্যান্সি বিভিন্ন জিনিস মেজার করে দেখা এত লাভ নাই, ঠিক আছে? তো যেটা ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য সেটাই আমরা মেজার করবো। আননেসারি অনেক জিনিস মেজার করে কোনো লাভ নাই। ডাক্তারদের নিয়ে যেটা প্রবলেম আছে না, আমরা অনেক সময় বই না, খালি এত এত টেস্ট দেয়, দেখা গেল হয়তো যদি এরকম দেয় কন্টেক্সট নাই, কন্টেক্সটের বাইরে কোন টেস্ট দিল, সেটা কিন্তু হয়ে গেলে এই ধরনের টেস্টিং আর কি, যেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করছে। সো এই যে অ্যাজাইলের এই 5.4 এর উপরে আমার একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা এখানে দেওয়া আছে, দেখবেন প্রায় 30-40 মিনিট একটা ভিডিও আছে। অ্যাজাইলে মেজার করার জন্য অনেকগুলো টুল ইউজ করা হয়, সেটার পুরাটা আলোচনা এখানে আছে। হ্যাঁ, তো এই আলোচনাটা অনেকগুলি ক্লাসে আমি করব, তারপরে যদি আপনাদের হেল্পের জন্য ভিডিওটা আছে, আপনারা দেখে নেবেন। আর সব আলোচনা হয়তো এখানে করা যাবে না, কারণ অনেক সময় লাগবে। এখানে দেখেন আমরা অ্যাজাইলে কি করি, যেমন টাস্ক বোর্ড আমরা ইউজ করি। এই যে আমরা দেখিয়েছিলাম যে পিবিআই, মনে আছে, প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস, এই যে ফিচার এবং বিভিন্ন কাজগুলো, হ্যাঁ, টু ডু, ডুইং, ডান। তাহলে এইটা দেখে কি আমরা বুঝতে পারবো না প্রোগ্রেস? ইজিলি কিন্তু দেখতে পাচ্ছি যে কয়েকটা কাজ বাকি আছে, হ্যাঁ কোথায় আছে এখন আমরা ইজিলি বুঝতে পারছি। কিন্তু টাস্ক বোর্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন রেডিয়েটর বলা হয়। ইনফরমেশন রেডিয়েটর, ইনফরমেশন রেডিয়েট করছে না, এটা ট্রান্সপারেন্টলি সব দেখতে পাচ্ছি আমরা। এটা যদি আপনারা রাখেন, এটা সফটওয়্যার হতে পারে বা এমনি এমনি বোর্ড, হোয়াইট বোর্ড ইউজ করলেন, সেটাও কিন্তু একটা টাস্ক বোর্ড। তো এটা সবচেয়ে সিম্পল আপনার অ্যাজাইল প্রজেক্টের আপনার একটা ইটারেশনের কোথায় আছেন এখন বোঝা যাচ্ছে। অ্যাজাইল টিম যদিও সফটওয়্যার থেকে তৈরি হয়েছে, কিন্তু অ্যাজাইল টিম প্রেফার করে এটা, লো টেক হাই টাচ। এর মানে কি? কোনো মানে হাই ফাই কোনো টেকনোলজি ইউজ করার দরকার নেই। হ্যাঁ, লো টেক। আপনি যদি একটা হোয়াইট বোর্ডে এটা লেখেন, কাজ হবে না? বা এগুলো পোস্টের নোট দিলেন, হবে অবশ্যই। হাত দিয়ে সহজে নাড়া যাচ্ছে। হাই টাচ টেকনোলজি কি কোনো টেকনোলজি ইউজ করছি আমরা? কোনো টেকনোলজি নাই, কিন্তু হোয়াইট বোর্ডে জাস্ট এরকম কলাম তৈরি করছি আর এখানে পোস্টের নোট লাগাইছি। এটা যে কেউ ইজিলি টাচ করে সরাতে পারবে, মুভ করতে পারবে। কোনো নতুন কোনো বা কোনো টেকনিক্যাল কিছু ইউজ করা হয় নাই। এটাকে আমরা বলি লো টেক হাই টাচ। অ্যাজাইল টিম কিন্তু এটা কাজের ক্ষেত্রে এটা প্রেফার করে, হিউম্যান টাচটা যাতে বেশি থাকে। এই জন্য আপনারা কেউ যদি অ্যাজাইলের ট্রেনিং এ পার্টিসিপেট করেন, সলোলি অ্যাজাইলের ট্রেনিং, সেখানে দেখবেন ফিজিক্যাল যদি কোর্স হয়, ওরা দেখবেন যে পড়ানো হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল কাজই বেশি করাচ্ছে। কারণ লো টেক হাই টাচ বা কাজ করলে আপনি শিখবেন আসলে। ভ্যালোসিটি আমরা আলোচনা করেছি না? ভ্যালোসিটি
অ্যাজাইল টিম সবসময় বিশ্বাস করে এম্পিরিক্যাল ডেটা থাকতে হবে। হ্যাঁ, খালি অ্যাজাম্পশন বেস ডেটা কল্পনা করে মনে করি, হ্যাঁ, এরকম ডেটা দিয়ে হবে না। এম্পিরিক্যাল প্র্যাকটিক্যাল ডেটা আমরা চাই। ঠিক আছে? কানবান বোর্ড কি মনে আছে? কানবান বোর্ড দিয়েও কিন্তু আমরা দেখতে পারি। কানবান বোর্ডে একটু পার্থক্য কি, প্রতিটা স্টেপের নাম থাকে, এরকম টু ডু ডুইং ডান না, প্রসেসটার স্টেপ থাকে এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট থাকে। সেটাও কিন্তু আপনাকে হেল্প করবে যে আপনি এখন কোথায় আছেন। স্ক্রাম বোর্ড নামে স্পেশাল এক ধরনের মানে হোয়াইট বোর্ড আছে, যেখানে আপনি বুঝতে পারবেন। জানি না এই ছবিটা এখানে আছে কিনা, তাহলে আমি দেখাবো আপনাদের। আর কানবানে একটা ফ্লো ইউজ করা হয়, কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম, সেটা দিয়ে আমরা আসলে মেজার করি। এই যে এখানে দেখেন, এটা 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 কিসের এক্সাম্পল? এই ছবিটা কিসের এক্সাম্পল? কানবান প্রোডাক্ট বোর্ড, হ্যাঁ, ব্যাকলগ। কানবান বোর্ড, হ্যাঁ, ঠিক আছে না? এই যে নাম্বার আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন রেডিয়েটর। এখন আসলে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা আমি করবো, পরে আমরা আসলে অ্যাজাইল থেকে র্যাপ আপ করবো। দেখেন, এই ছবিটা থেকে পরীক্ষায় অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আসবে। অ্যাজাইলের সবচেয়ে যে টুলটা ইউজ করা হয় আপনার প্রোগ্রেস মেজার করার জন্য, হ্যাঁ, আপনার প্রজেক্টের প্রোগ্রেস মেজার করার জন্য, কিংবা একটা ইটারেশনে আপনি কোন স্টেজে আছেন, হ্যাঁ, সেই প্রোগ্রেসটা মেজার করার জন্য, সেটাকে বলা হয় বার্ন ডাউন চার্ট। বার্ন ডাউন চার্ট, ঠিক আছে? এটা দেখেন সবাই, এটা হচ্ছে যে আমরা যখন এটা খেয়াল করছেন, এখানে কি কি আছে? এক্স এক্সিসে কি আছে? টাইম থাকে, ডে আছে। এই 10 ডেজ মানে কি আসলে? স্প্রিন্ট একটা। হ্যাঁ, স্প্রিন্ট, 2 উইকস এর স্প্রিন্ট। আর এই যে নাম্বারটা কি? স্টোরি পয়েন্ট। ডেলিভারেবল। তার স্টোরি নাম্বার কি বলে, কি পয়েন্ট, স্টোরি কয়টা পয়েন্ট, কাজ, স্টোরি পয়েন্ট। স্টোরি পয়েন্ট, ইয়েস। তাহলে আমরা দেখেন কি করেছি, প্রথম যখন প্ল্যানিং করলাম প্রথম দিন, তখন আমরা যে কয়েকটা আইটেম নিয়েছি, সেই আইটেম গুলো যোগ করে আমরা দেখলাম যে আমরা আসলে 37 স্টোরি পয়েন্ট ডেলিভারি দেবো। এই 2 সপ্তাহে কয়টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দেবো? 37। আমরা কি করেছি তারপরে? এই 37 থেকে যদি আমরা এই লাইনটা ড্র করি, দিস ইজ আইডিয়াল লাইন। আইডিয়াল কেসে কি হবে? 10তম দিনে কোন স্টোরি পয়েন্ট বাকি থাকবে? না তাহলে স্যার, আমরা কি হবে, না। 37 দিয়ে শুরু করেছি, লাস্টের দিন গিয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে না? সব এটা দিয়ে হচ্ছে দিয়েছি। আইডিয়াল লাইন। এবং এই লাইনটা কখন ড্র করা হবে? ইটারেশন প্ল্যানিং শেষে টিমেই কিন্তু এটা ড্র করবে। এটা ড্র হয়েছে কিনা সেটা চেক করবে স্ক্রাম মাস্টার, কিন্তু ড্র করার দায়িত্ব কার? টিমেরই। টিমই বলবে যে আমরা এখান থেকে 10তম দিন 0 হয়ে যাবে আমাদের। এখন প্রতিদিন নর্মালি যে প্র্যাকটিসটা, প্রতিদিন আপনার ডেইলি স্ট্যান্ড আপের পরে কিংবা দিনে যে কোনো সময় একটা নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ হয়েছে, এটা দেখেন আমরা কি মেজার করতেছি? স্টোরি পয়েন্টস রিমেইনিং, কত কাজ বাকি আছে। মনে আছে অ্যাজাইল একটা প্রিন্সিপাল, সিম্পলিসিটি, দ্য আর্ট অফ, হ্যাঁ, The art of maximizing the work not done. নট ওয়ার্ক ডান। তো আমরা কিন্তু রিমেইনিং কি হয় না সেটাকে ফোকাস দেওয়ার জন্য কিন্তু আমরা বার্ন ডাউন চার্ট ইউজ করতেছি। উল্টা চার্ট ইউজ করা যায়, যেটাকে বলে বার্ন আউট। কিন্তু অ্যাজাইল টিম ওই 10 নম্বর প্রিন্সিপালের সাথে মিলে বার্ন ডাউনটাতে বেশি ফোকাস করেছে, কি কতটুকু কাজ বাকি আছে আমাদের আসলে। এখন দেখেন, আমরা দেখা গেল মানে এই যে পরে আমরা কিন্তু এই পয়েন্টটা ড্র করেছি, এইটা তার মানে এর মাঝখানে কিন্তু কোনো ডেলিভারি হয় নাই। আমরা এই যে ডে 3-তে গিয়ে দেখলাম যে আমাদের আসলে কয়টা হয়েছে, মোস্ট প্রবলি আমাদের 5টা কাজ হয়েছে, 5টা স্টোরি পয়েন্ট হয়েছে। তাহলে 37 ছিল, 5টা আমরা শেষ করেছি, বাকি থাকলে কত? 32। এই 32তে আমরা এই পয়েন্টটা দিয়েছি এবং এটাকে কানেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রেস দেখাচ্ছে আমার প্রতিদিন। এই ডে 2-তে কোনো প্রোগ্রেস হয়নি আসলে, যেটা হয়েছে, হয়নি বলা যাবে না, এখানে হয়েছে হয়তো 3টা হয়েছে, যে এই পয়েন্টটা। তাহলে আমরা এটা ড্র করে দিলাম, ঠিক আছে? ডে 3-তে, ডে 4-এ কি বলেন তো দেখি, ডে 4-এ কি হয়েছে? ডে 4-এ এরপরে কোনো প্রোগ্রেস হয় নাই।
প্রোগ্রেস হয়নি, আমরা কিন্তু 32তেই থেকে গেছি, খেয়াল করেছি। তার মানে আমরা কোনো কাজ কমপ্লিট করতে পারিনি। ঠিক আছে, এই স্ট্রেট লাইন মানে আমরা রিমেনিং ওয়ার্ক এখন 32তেই আছে। এরপরে কি হয়েছে আমাদের দেখেন, একদম ডে 6 গিয়ে দেখলাম যে আমরা বেশ শার্প একটা চলে আসছি এবং আমরা 28-এ চলে আসছি। তার মানে আরো হয়তো 5টা করেছি, তার কারণে 28-এ আছে রিমেনিং। আবার পরের দিন গিয়ে আমরা কিন্তু কোনো ডেলিভারি দিতে পারিনি, কোনো স্ট্রি পয়েন্ট শেষ হয়নি। এখন আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে সপ্তম দিনে গিয়ে আমার অবস্থা কিন্তু খুব একটা সুবিধার না, তাই না? অনেক হ্যাঁ, ম্যাক্সিমাম কাজ বাকি রয়েছে। ম্যাক্সিমাম কাজ বাকি। পরে দেখেন যেটা হয়, সব টিমেই তাই হয়, এই শেষের দিকে কিন্তু অনেক বেশি কাজ হয়, তাই না? রোগ খেয়াল করেন বেশি পরে থাকে। কিন্তু খুবই শার্প কিন্তু এটা আসছে। এবং আমরা এইভাবে করতে করতে যখন আমরা 10তম দমে চলে আসছি, সেদিনকে আমাদের শেষ করতে পেরেছি আমরা 37টা। না স্যার, 5-7টা কাজ বাকি এখন। সবাই খেয়াল করেছি, এই যে আমরা কিন্তু এই জায়গায় আছি। তার মানে এইটা শেষ করতে গেলে কিন্তু আমার আরো এদিকে যাওয়া লাগতো, মানে আরো 1 দিন বা 2 দিন লাগতো, সে তো করা যাবে না। তার মানে 10তম দিনে কিন্তু আমাদের এখনো 7টা কাজ রিমেইন থাকলো। এই যে অ্যাকচুয়াল কাজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অ্যাকচুয়াল প্রোগ্রেসটা, এটা কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে এবং প্রতিদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যখন দেখলাম যে এখানে এখনো এত কাজ বাকি, তখন কিন্তু আমরা আরো মুভমেন্ট শুরু করেছি। বা এই কাজগুলো হয়তো ইন প্রোগ্রেস ছিল, যতক্ষণ ফুল কমপ্লিট না হয় ততক্ষণ কিন্তু কমপ্লিট ধরা হয় না কাজগুলো। হ্যাঁ, কিন্তু লাস্টের দিকে গিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা ডান কলামে নিয়ে আসছি। ডান কলামে প্রথম দিন হয়তো এমন কিছু কাজ নিয়ে আসছি যেটা টোটাল স্ট্রি পয়েন্ট ছিল 5। হ্যাঁ, তারপরে আবার 5। ডান কলামে কত স্ট্রি পয়েন্ট গেছে ওইটা যোগ করে আমরা দিয়ে রিমেনিংটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে এই ছবি থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু অন শিডিউল নাই, নাকি আছি? অন শিডিউল আছে না অন শিডিউল নাই? পুরো কমপ্লিট করতে পারিনি। তার মানে কিন্তু আমরা শিডিউলের বাইরে চলে যাচ্ছি। তো এইটা কিন্তু আপনাকে প্রতিদিন আপনি চেক করে বুঝতে পারছেন যে হোয়ার আর ইউ নাও, এবং ওই অনুযায়ী আপনি স্টেপ নেবেন। এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু 7টা কাজ করতে পারিনি, যেটা নেক্সট কি হবে, প্রোডাক্ট ব্যাকলগে চলে যাবে। ঠিক আছে না? আহ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। আমরা যখন এই যে দেখছি যে 32 পয়েন্ট, হুম, তারপরে আবার দেখা যাচ্ছে যে এটাই ইনক্রিজ করছে, এটা কি মানে আমাদের কাজ ইনক্রিজ করছে? কোথায় ইনক্রিজ করেছে? এই 32 পরে এটা কিন্তু হালকা একটু ইনক্রিজ করছে, এটা ডে 5 মানে না, আপ আপ হয়েছে, এটার মিনিং কি? আপ তো কোথাও দেখতেছি না। এই জায়গাটাতে বলতেছেন, এই জায়গাটা? ও, এটা হ্যাঁ, হরিজন্টাল না না, আপ হরিজন্টাল। হয়নি। এখানে কোনো এখানে কোনো কাজ ডেভেলপমেন্ট ডেলিভারি প্রোগ্রেস হয় হয়নি। নাই। ওই জায়গাতেই ছিলাম আমরা, হ্যাঁ 32তেই ছিলাম। এই একদিন আমাদের কোনো আচ্ছা কাজই হয়নি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দেখেন ডান দিকে একটা ছবি আঁকার চেষ্টা করছি, এটা আমাদের আইডিয়াল কেস ধরেন। হ্যাঁ, পরীক্ষায় আপনার ছবি আসলে এরকম। হ্যাঁ, আর একটা ছবি আপনাকে দিল এইরকম, দিয়ে আপনাকে বললো যে আসলে কোনটা অন শিডিউলে আছে। স্যার, বুঝি নাই স্যার। এই এই বাম পাশে ইটারেশন 1, ইটারেশন 2, বা যাই হোক। ডান পাশে একটা অন শিডিউল আছে। ডান পাশেটা অন শিডিউল আছে। ঠিক আছে না, মানে আমরা আইডিয়াল লাইনের নিচে থাকা মানে কি, আমরা টাইমের আগে শেষ করতে পারবো, আন্ডার মানে আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। আর এটা মানে কি? কাজ আমাদের লিমিটের বাইরে। আগেরটার হ্যাঁ মতো। প্ল্যানের হ্যাঁ, বাইরে ওভার চলে শিডিউল গেছে। হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আমি বললাম এই ছবি থেকে কিন্তু 1টা 2টা প্রশ্ন আসবে, এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো থেকে। এই 2টা ছবি দিয়ে বলবো যে কোনটা ঠিক আছে, কোনটা অন শিডিউল বা কোনটা আন্ডার শিডিউল আছে, আর কোনটা ওভার শিডিউল হওয়ার চান্স আছে। এরকম নানান ভাবে প্রশ্ন আসবে। এটা কিন্তু খুবই সিম্পল, মানে আপনার বোধ 10 সেকেন্ডও লাগবে না এই প্রশ্নটাকে আনসার করতে, এই ছবি দেখে বুঝতে পারবেন। আবার এই যে এরকম আমরা বললাম যে এখানে কি ঘটছে, এটাও জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ, তার মানে এখানে আমরা কোনো ডেলিভারি দিতে পারিনি, এখানে কি ঘটছে, কোনো ডেলিভারি দিতে পারিনি। ঠিক আছে, তো এই যে আমরা ছবিটা দেখলাম, এইটা সবচেয়ে বেশি ইউজ হয় এজেন্ট টিমে তাদের প্রোগ্রেসটাকে মেজার করার জন্য। এটাকে আমরা বলি বার্ন ডাউন চার্ট। এই সেম চার্টটা যদি আমরা উল্টা ভাবে করতাম, পরে পরে একটা ছবি নিয়ে আসছি কিন্তু আমি, যেটা হচ্ছে বার্ন আপ চার্ট। একই জিনিস কিন্তু একই ছবি, এটাও কিন্তু অনেকে ইউজ করতে পারে, অনেকে ইউজ করে, কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় আগেরটা। ঠিক আছে, এটা মানে এটা হচ্ছে যে আমরা 0 দিয়ে শুরু করেছি আর 37-এ গিয়ে শেষ হবে।
আর আমরা প্রতিদিন পরে গিয়ে আপডেট করছি। ঠিক আছে, এখানে যেমন কোনো ডেলিভারি হয়নি, আগে যেটা আমরা দেখেছিলাম এখানে কোনো ডেলিভারি হয়নি, তারপর 7 প্রাইস হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা এখানে পুষতে পারিনি, আরো 7টা বাকি ছিল। So আমরা বার্ন আপও স্টোর করতে পারি, এটা উল্টা স্টোরি পয়েন্ট ডাউন, আর আগেটা ছিল স্টোরি পয়েন্ট রিমেইনিং। রিমেইন। ঠিক আছে, এই ছবিটা কিসের ছবি? এই ছবিটাকে বলে ভেলোসিটি চার্ট। এখান থেকে কি 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 বুঝতেছি আমরা? এভারেজ আমাদের ভেলোসিটি, এক সপ্তাহের এভারেজ ভেলোসিটি। না, এক সপ্তাহ তো না, এই প্রতিটা একটা ইটারেশন 1 2 ও 3। তার মানে আমাদের টিমের এভারেজ ভ্যালোসিটি হচ্ছে 20। প্রতিটা ইটারেশন আমরা 20 স্টোরি পয়েন্ট করে ডেলিভারি দিই, বলেছিলাম না? 20 করে ডেলিভারি দিই। তার মানে আমি যদি এখন 8ম ইটারেশন প্ল্যানিং করি তাহলে কত নেব? 20 20 20-এর আশেপাশে নেবো, তাই না? 20-এর আশেপাশে, 18 20-এর আশেপাশে নেবো, হয়তো কম নেবো কিংবা একটু বেশি নেবো, কিন্তু একদম অনেক বেশি নেবো না। ঠিক আছে, এখান দেখেন অ্যাজাইল টিম কিভাবে শিডিউলিং করে। দেখেন এখানে কিন্তু একটা শিডিউলিং এর আন্দাজ মানে ইয়া দেওয়া আছে। এই যে প্রথম রিলিজে ধরেন আমরা এই কয়টা আইটেম ডেলিভারি দেবো, এবং সবগুলো সামেশন করে দেখলাম 200 পয়েন্ট, আর আমার টিমের এভারেজ ভ্যালোসিটি হচ্ছে 20। তাহলে কয় সপ্তাহ লাগবে, কয়টা স্প্রিন্ট লাগবে? 10 10টা। 10টা। টোটাল ব্যাকলগে রিলিজ 1 এর জন্য আমি নিয়েছি 200 পয়েন্ট, আমার টিমের ভ্যালোসিটি 20, তার মানে আমার 10 স্প্রিন্ট লাগবে। এক একটা স্প্রিন্ট যদি 2 সপ্তাহের হয় তাহলে কত উইকস লাগবে? 20 উইকস। 20 উইকস। তাহলে আমরা কিন্তু দেখেন অ্যাজাইলে কিভাবে শিডিউলিং করা হয় এই ধারণা পেয়ে যাচ্ছি। কিন্তু অ্যাজাইলে এইভাবে শিডিউলিং করা হয় যে আপনি আসলে কবে রিলিজ দিতে পারবেন, কাস্টমার জানতে চাবে না, তখন আপনি বলবেন যে আপনি প্লাস মাইনাস 20 উইকস এর মধ্যে রিলিজ 1টা আপনি ডেলিভারি পাবেন। ঠিক আছে, সো এই হচ্ছে ভ্যালোসিটি চার্ট, এবং এই ভ্যালোসিটি চার্ট কিন্তু আপনাকে নেক্সট কাজের প্ল্যান করতে 200 হেল্প করবে। পয়েন্টসটা আবার একটু বলবেন? কোনটা? এই যে সাম আপ করলাম 200 পয়েন্টস, হ্যাঁ এটা কি হ্যাঁ সাইজ অনুযায়ী? হ্যাঁ, সাইজ, এই যে সাইজগুলো লেখা আছে হ্যাঁ হ্যাঁ, স্টোরি আচ্ছা। পয়েন্ট, এগুলো সব যোগ করে 200 আর কি। হুম, এখানে সব দেওয়া হয় না, জাস্ট অ্যাজাম্পশন আর কি। যাই হোক, ভ্যালোসিটি মানে তো মনে আছে যে আমরা একটা স্পেন্টে আমার টিম কি পরিমাণ ভ্যালু ডেলিভারি স্টোরি পয়েন্ট ডেলিভারি দেয়। আচ্ছা, পরীক্ষায় একটা প্রশ্ন আসবে আপনাদের। প্রশ্নটা এইটার উপর, এই কনসেপ্টের উপর বেস করে, যে ধরেন আপনার টিমে, আপনার অর্গানাইজেশনে 4টা টিম কাজ করতেছে, 4 টিমস। কোন একটা টিমের ভ্যালোসিটি 20, আরেকটা টিমের ভ্যালোসিটি 30, আরেকটা টিমের 25, আর একটা টিমের 40। তাহলে কোন টিমের পারফরমেন্স বেস্ট? যেটা 40 হাইয়েস্ট ভেলোসিটি যেটা ওইটা বেস্ট। 20, 25, 30, 40, তাহলে কোনটা সবচেয়ে বেস্ট পারফর্ম করছে? হাইয়েস্টটা না, হাইয়েস্টটাই তো। হাইস্ট হুম, এখানে একটা কনসেপ্ট মনে রাখেন যে কখনোই একটা টিমের ভ্যালোসিটি অন্য টিমের ভ্যালোসিটির সাথে কম্পেয়ার করা যাবে না। ঠিক আছে, কারণ একটা টিমের ভ্যালোসিটি কখনোই অন্য টিমের ভ্যালোসিটির সাথে কম্পেয়ার হবে না। একই কেন কাজ তো হবে না, করে কেউ নাই বলতে দুটো পারবেন? টিম। একই কাজ তো করে নাই দুটো টিম। একই কাজ করেনি, এইটা একটা। আর কতজন আর মিলে কাজ করছে সেটাও তো বলা নাই। ও আচ্ছা, ট্রিকি ছিল, তাহলে এটা কম্পেয়ার করা যাবে না। আপা কি বললেন? কতজন টিম মেম্বার নিয়ে কাজ করছে সেটা কি না, টিম মেনশন মেম্বার করা ধরেন আছে? সেম, টিম মেম্বার সেম হ্যাঁ। ধরেন। হুম, তো মেইন ক্যাচ এখানে হচ্ছে আসলে কখনোই কম্পেয়ার করা যাবে না। কারণ কি, মানে আপনি ধরেন আপনার টিমের কেউ হয়তো বলেছে যে এটা করতে 2 লাগে, সেম একটা কাজ হয়তো ওই টিম ভাবছে এটা লাগবে 8, তাদের টিমের এস্টিমেট অনুযায়ী, কারণ এস্টিমেট তারাই করছে। ফলে সে যোগ করলে তো সে হয়তো 40 দিচ্ছে, কিন্তু আপনার টিমে আসলে ওইটাই হয়তো 20। সেটা কম্পেয়ার করা যাবে না, এবং এইটার সাথে কখনো বোনাস, রিওয়ার্ড এগুলো কিন্তু অ্যাড করা যাবে না। তাহলে কি করবে সবাই বলেন তো? যেটা 2 স্টোরি পয়েন্ট কাজ লাগে কমায় সেটাকে নিবে। বলবে যে 20 লাগে,
কাজ কমায় নিল। বুঝতে পারছেন? বলে ব্যাকফায়ার হবে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, মেইন ক্যাচ হচ্ছে যে আমরা কখনো কম্পেয়ার করবো না পরীক্ষা, এই কনসেপ্ট থেকে কোন একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? Alright, ঠিক আছে, আর তাহলে আলোচনা করবো না, এগুলো আলোচনা করেছি। এখানে একটা দেখেন এমভিপি নিয়ে একটা বোধহয় আমি বলি নাই, কিন্তু রায়হান বোধহয় একটা শব্দ বলেছিল যে ইনক্রিমেন্টটাকে আমরা অনেক সময় এমভিপি বলছি। এমভিপি মানে হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। হ্যাঁ, তো কনসেপ্টটা এরকম না যে প্রতিটা 2 সপ্তাহ ইটারেশনের পরে আপনি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন, এরকম নর্মালি হয় না, কয়েকটা ইটারেশন লাগে। হ্যাঁ, এই টার্মটা কিন্তু খুবই টার্ম আর কি, অ্যাজাইলে খুবই একটা জনপ্রিয় টার্ম এমভিপি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। আমরা যে ইটারেশন করি, ইটারেশন 1, ইটারেশন 2, ইটারেশন 3, সবগুলোরই টার্গেট হচ্ছে এমভিপি ডেভেলপ করা। আমি এটার পরে যেতে ভায়াবল কোন একটা প্রোডাক্ট ডেলিভারি করতে পারি কাস্টমারের জন্য, এটার পরে যাতে আমি এমভিপি ডেভেলপ করতে পারি। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলে এটা হয় না, প্রতিটা ইটারেশনের পর আপনি এমভিপি পান না, নর্মালি হয়তো কয়েকটা ইটারেশন পরে গিয়ে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট একটা পাওয়া। মাইলস্টোন আছে। হ্যাঁ, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইয়াতে। এর বাইরে দেখেন আরো কয়েকটা টার্ম আছে, এই 2টা টার্ম দরকার নাই যেহেতু আমাদের বইয়ে কোথাও মেনশন নাই। মিনিমাল মার্কেটেবল ফিচার্স, মিনিমাল মার্কেটেবল রিলিজ, এগুলো আছে। কিন্তু একটা টার্ম পিএমআই নতুন ইন্ট্রোডিউস করেছে, এটা টার্মটা একটু আমরা বলবো, সেটার নাম হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। এই 2টার মধ্যে একটু পার্থক্য আছে। মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, ভায়াবল শব্দটা মানে কি? মিনিমাম ইউজেবিলিটি আছে বা টেস্টেবল। টেস্টেবল মানে স্টিল বলা যাবে না যেটা একদম মার্কেটে রিলিজেবল, এরকম তো বলা যাচ্ছে না। ভায়াবল মানে প্রোডাক্টটা ভায়াবিলিটি চেক করছে আমরা, তাই না? শব্দটার মধ্যে এটা আছে। আর মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, তার ওটা মানে এটা থেকে ভ্যালু জেনারেট করা যাবে। ভ্যালু অলরেডি জেনারেট হয়ে গেছে এবং কোন বিজনেস ভ্যালু ইনক্রিমেন্ট করছে সে। ছোট্ট একটা ভিডিও দেখবো আমরা, হ্যাঁ, এটার এই 2টার পার্থক্য কি, এবং আমরা আপনি বলবেন যে এই 2টার পার্থক্য কি। ভিডিওটা দেখি আমরা, হ্যাঁ। One of the cornerstones of Agile is to release incrementally. Build a small but complete piece, release it, learn from it, pivot if needed, and then do it again. But that's not all there is to it. What you build in each of these incremental releases depends on what your objective is. If you're trying to figure out whether a new product or service is viable, you probably should release a minimum viable product. A minimum viable product is often a prototype, where some functionality is simulated or even performed manually. The idea is to do just enough work to get something in front of potential customers and learn what they really want. Because a minimum viable product is an investment for discovery. If you're expanding or enhancing an existing product or service, you probably should release a minimum business increment. A minimum business increment is the smallest releasable chunk of value that makes sense from a business perspective. A minimum business increment is an investment for revenue. Minimum business increments offer several benefits. They add value for your customers. They help you determine if you're building the right thing. They help you figure out if you're building the right way. They give you a way to determine if what you're building is actually useful. And they enhance your ability to deliver value in the future. Minimum business increments are one of the most useful concepts in Agile, perfect for setting your Agile increment. ঠিক আছে, তাহলে 2টার মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি। আমরা একটু এটা লিখে রাখি, হ্যাঁ। এমভিপি ইকুয়াল টু হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি। এই ভিডিওতে ছিল, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, দেখা যেটা আসলে ভায়াবল কিনা, ভায়াবিলিটি চেক করা। আর এমবিআই ইকুয়াল টু হচ্ছে ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ, এটা সরাসরি আপনার ভ্যালু ক্রিয়েট করবে, আপনার বিজনেসে ইনক্রিমেন্ট করবে। হ্যাঁ, আপনি এত ডলার পেতেন, এখন এত ডলার পাচ্ছি। তো আমাদের পিএমআই আসলে শব্দটা পিএমআই নিজে ইন্ট্রোডিউস করেছে, এই জন্য আসলে ভিডিওটা দেখালো। তো আসলে এখানে এমভিপি মানে হচ্ছে জাস্ট আমাদের ফোকাসটা, কিন্তু এটা আউটপুট ফোকাস, তাই না? আর এমবিআই কিন্তু উই আর ফোকাসিং অন আউটকাম, মেইন বেনিফিটটা
সেই ফোকাসটা হচ্ছে কিনা। পিএমএ আসলে এটাতে এমফেসিস দিয়েছে যে আমরা এমবিপি ঠিক আছে, কিন্তু উই শুড ফোকাস অন এমবিআই। আলটিমেটলি বিজনেস এটা ইম্প্যাক্ট ফেলছে কি, ঠিক আছে। তো আমরা এটা লাস্ট স্লাইড, হ্যাঁ ব্রেকের আগে, সেটা হচ্ছে যে সুহারি, এই শব্দটা আমরা জানি না। সুহারি আমাদের বাংলাদেশে যে পিএমপি ট্রেনিং দেয়, আরেকজন আমাদের ট্রেনার আছে অথরাইজ, তার অর্গানাইজেশন নাম হচ্ছে সুহারি, ঠিক আছে। তো সুহারি হচ্ছে জাপানিজ ওয়ার্ড, সুহারি। আমরা এই সুহারির পরে 5 মিনিটে ব্রেকে যাবো না, আজানটা শেষ হচ্ছে। সবাই দেখেন কি লেখা আছে, সু মানে কি, হা মানে কি, রি মানে কি। হবে চেঞ্জ সেপারেট। চেঞ্জ সেপারেট। সবার দেখেন তো এখানে সবাই কাগজে, এই যে আমি লেখেন, আমি এখানে এ লিখে রাখছি, এ। কি আই লাভ নাকি আই লাভ মাই কান্ট্রি, লেখেন তো এটা খাতার মধ্যে। তাহলে সবার লেখা কি এক হয়েছে? এই যে আমি এভাবে লিখেছি, আমি বাঁকা লিখি সবসময়। সবাই কি বাঁকা লেখেন, সোজা লেখে কে কে? বাংলাদেশে দেখছি মেয়েরা, বেশিরভাগ মেয়েরা সোজা লেখে। আমি সোজা লিখি। আমিও আমিও সোজা লিখেছি। হ্যাঁ নাদিরা, আপনি কি সোজা লিখেছি। সোজা লেখেন? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখেন, এই যে আমরা যদি যারা কেজি 1-এ পড়ে বাচ্চা, কেজি 1-এ বাচ্চাকে যদি আমি বলতাম যে আই লাভ মাই কান্ট্রি লিখতে, তাহলে সবার লেখা কি সেম হতো? না। কেজি 1-এ এই যে এরকম দাগ টানা আছে, খুব দেওয়া আছে, বলা আছে যে এইভাবে লিখবা, আই ডট ডট দেওয়া আছে না, হুম। এল এইভাবে লিখবা, ডট ডট দেওয়া আছে, সে শুধু পেন্সিল দিয়ে মিলাবে, তাহলে কি হবে? সবার একই হবে না? মোটামুটি একই হবে আর কি। সেম হবে। ছোটবেলায় যখন আমরা লেখা শিখেছি, প্রথমে কিন্তু আমরা শু করেছি, শু, ওবে, ওবে দা রুলস। আমাকে যেভাবে বসতে আমি সেইভাবে ওটা শিখেছি, এইভাবে লিখেছি আমি, এই হাত ঘুরাইছি। এরপরে কি, আমি কিন্তু যখন বড় হয়ে গেছি, আমার লেখা কিন্তু এরকম হয়ে গেছে। কিভাবে হলো? আমি আসলে কনসিয়াসলি মুভ করেছি রুল থেকে, পরে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে আমার সবচেয়ে ভালো কোনটা দেখাচ্ছে, বা কোনটা সবচেয়ে ভালো কমফোর্ট ফিল করি আমি, ঠিক আছে না? তাহলে আমরা কিন্তু হা স্টেজ নিজেরা পাড়ি দিয়েছি একসময়। এরপরে এখন আমরা কোথায় আছি? রি স্টেজে। হ্যাঁ, সবচেয়ে বেস্ট আমার জন্য যেটা, সেটা কিন্তু এখন তৈরি হয়েছে। এখন আপনাকে যাই লিখতে বলি, আপনি কিন্তু আপনার মতোই লিখবেন। কিন্তু এই যে ফর্মটা, এটা কিন্তু একবারে আসেনি। প্রথমে আপনার এরকমই ছিল, শু ছিলেন, ওবে দ্য রুলস, তারপরে নিজেই একটু চেঞ্জ করেছেন যে কোনটা ভালো লাগতেছে, চেঞ্জ করে করে ফাইন্ড আউট করছেন যে দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ ফর মি। ওইটা আপনি পরে স্টাডি থেকেছেন, এটাকে বলে আমরা রি। যখনই আমরা নতুন কোনো কিছু শিখি, এই সুহারি আসলে মানে লার্নিং এর স্টেজ গুলো, হ্যাঁ, তখন সবাই কিন্তু আমরা এইভাবে শিখি, ঠিক আছে না? ক্রিকেট খেলা যখন শিখবো, তাহলে কিভাবে কি করতে হবে, কিভাবে বাউন্ড, কি বলে এটাকে, বাউন্সার বলে যে মারি আমরা, কি বলে এটাকে, বাউন্স বলে যে মারবো, সেটার নাম কি ক্রিকেটে? ফুল শট। হ্যাঁ, পুল শট। তো দেখেন, এই যে পুল শট খেলবো, আপনি পুল শটটা আপনাকে শিখিয়ে দেবে না কোচ, যে এইভাবে পুল করতে হবে, তখন চোখ কোথায় থাকবে, পায়ের ইয়া কি হবে, ব্যাট কোথায় থাকবে, অ্যাঙ্গেলটা, এটা আমরা কিন্তু শিখবো। এরপরে কিন্তু আপনি নিজে কি করবেন, নিজে কিন্তু চেঞ্জ করে করে দেখবেন যে আসলে কোনটাতে আসলে বেস্ট আপনি করতে পারছেন। আমরা আমাদের দেখার অনুযায়ী সবচেয়ে ভালো লাগতো কার, রিকি পন্টিং এর পুল সবচেয়ে ভালো লাগতো দেখার মতো। তার মানে কি, সে একটা নিজস্ব স্টাইল ডেভেলপ করছে না? নিজস্ব কোচ স্টাইল। কিন্তু সবাইকে একইভাবে শিখাচ্ছে, এই করবা,
কিন্তু সে কিন্তু হাই স্টেজ পাই দিয়ে রি স্টেজে গিয়ে তার এমনটা হয়েছে যে রিকোয়েস্টিং এর পুলটা এখনো কিন্তু চোখে লেগে আছে, যে পুলটা সে এমন ভাবে করতো আর কি। লারার পুল মনে আছে না, লারার পুল এক পা তুলে পুল করতো। দ্যাট ইজ ডিফারেন্ট, সব প্লেয়ার কিন্তু এই কাজটা করতে পারবে না। তো সেটি হচ্ছে যে কোনো কিছু শেখার স্টেজ। আমরা এখানে কেন এই লাস্ট স্লাইডে সেই কথাটা বললাম, যে আমরা যখনই কোনো নতুন কিছু ইমপ্লিমেন্ট করব, স্পেশালি যেটা অ্যাজাইল করতেছি, অ্যাজাইল যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে প্রথমেই কোন একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা ভালো, যেমন স্ক্রাম বা কানবান বা যেগুলো আমরা শিখলাম। তো সবার জন্য তো কনটেক্সট সেম না, যেটা আমরা আগে বলেছিলাম, চুজ ইওর চয়েস ইজ গুড এবং হচ্ছে কনটেক্সট কাউন্টস। তাহলে আপনার কনটেক্সট অনুযায়ী আপনি কিন্তু চেঞ্জ করবেন যে কোনটা আপনার জন্য বেস্ট। এইভাবে ট্রায়াল করে করে, টেস্ট এন্ড ট্রায়াল করে করে আপনি ফাইনালি বের করবেন যে আসলে আপনার টিমের জন্য বা আপনার অর্গানাইজেশনের সবচেয়ে বেস্ট কোন জিনিসগুলো করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো, সেটাকে বলতেছি আমরা রি স্টেজ। তো যখনই আমরা অ্যাজাইল ইমপ্লিমেন্ট করতে যাবো কোনো একটা অর্গানাইজেশনে বা আমাদের টিমে, তখন আমরা এইভাবে যাব, কোন একটা এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক ইউজ করব, তারপর আমরা সেখান থেকে কনসিয়াসলি বেছে নেবো যে কোনগুলো আমাদের জন্য ভালো লাগতেছে, কোনগুলো ঠিক হচ্ছে, কোনগুলো যে বেস্ট রেজাল্ট দিচ্ছে। এরপরে আমরা নিজেদের জন্য একটা ফাইনাল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবো, সেটার নাম হচ্ছে রি স্টেজ। ঠিক আছে, অলরাইট। তো আমরা 5 মিনিটের ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে এসে আমরা পড়াশোনা করবো না অ্যাজাইলের কি কি পড়তে হবে, অ্যাজাইলের দুই একটা জিনিস আমি পড়ালাম না এখানে, সেগুলো আমি একটু বলে দেবো যে কি কি পড়তে হবে। তো আমরা 5 মিনিটের ব্রেকে যাচ্ছি। হ্যাঁ।